তো বায়াসিং এর মধ্যে কিভাবে বায়াসিং করা যায় এটা তুমি এখানে এক্সপ্লেইন করতে পারো আর কি, কোনটা সবচেয়ে ভালো হবে বা এরকম কম্পারেটিভলি অ্যানালাইসিস করতে পারো আর কি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওই প্রত্যেকটা কনফিগারেশনের জন্য আমাদের ইনপুট রেজিস্ট্যান্স কত হবে, আউটপুট রেজিস্ট্যান্স কত হবে, ভোল্টেজ গেইন আর হচ্ছে ওভারঅল ভোল্টেজ গেইন, এই জিনিসগুলো থিওরিটিক্যালি বের করতে হবে। স্যার হ্যাঁ, এখানে সবাই যে যে কেউ স্যার যে কোনো ডিসি কোশ্চেন। বায়াসিং বলো। হ্যাঁ, বলো। স্যার বলতেছি যে স্যার ডিসি বায়াসিং বলতে কি স্যার আমি যে সার্কিট ইউজ করে স্যার পুরো অ্যাম্পলিফায়ারটাকে বায়াস করব ওই অংশটুকু স্যার আলাদা করে আইকা দেখাইতে হবে? হ্যাঁ, আলাদা করে একে দেখাবে আর কি। জাস্ট মানে যেমন যেটা দিয়ে আমি বায়াস করছি ওই অংশটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্যার প্রতিটার জন্য কি 4টাই লিখতে হবে? চারটা না, তুমি যেটা ভালো মনে করতে পারো, তুমি জাস্ট একটা লিখে এখন এটা বায়াসিং কিভাবে করা যায়, একটা হচ্ছে তুমি জাস্ট নাম লিখে দিলে যে এরকম এরকম ভাবে বায়াসিং করা যায়, তো সবচেয়ে ভালো হচ্ছে এটা। তারপর জি এটার স্যার। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারো আর কি, জাস্ট ছবি এঁকে বলতে পারো যে এটা আসলে কিভাবে বায়াসিংটা করতেছে, জি এক্সপ্লেইন স্যার। করো আর কি। জি আচ্ছা, নেক্সট হচ্ছে ওই যে ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স কিভাবে বের করে, এটার জন্য যে স্মল সিগন্যাল অ্যানালাইসিস বইয়ের মধ্যে দেখো দেয়া আছে না, যে ওরকম যে সার্কিট ডায়াগ্রাম ড্র করে তারপরে দেখাবো আর কি। স্যার এখানে কি চ্যানেল লেন্থ মডুলেশনটাকে আমি ইগনোর করতে পারবো? হ্যাঁ, এটা তোমার উপর আর কি, আমি তোমাদেরকে দিছি, তুমি যেভাবে ইচ্ছা মানে জাস্ট তুমি একটা রিপোর্ট লিখবা, এই রিপোর্টটা যাতে অন্য কেউ যারা ধরো যে ইলেকট্রনিক্স এ নতুন শুরু করবে এই রিপোর্টটা দেখে সে যাতে বুঝতে পারে আর কি এই জিনিসগুলা। স্যার বইয়ে তো স্যার কমন ড্রেনটাতে শুধু হচ্ছে আর নোটটাকে আনছে, বাকিগুলোতে হ্যাঁ হ্যাঁ, যখন তারা বের করছে তখন আর নোটটা আনে নাই। আচ্ছা করো, সমস্যা নেই, এটা বাদ দিয়ে করো, সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভোল্টেজ গেইন বের করবে, এগুলো এক্সপ্রেশন গুলো লিখবে আর কি। দেন বইয়ের মধ্যে দেখো যে এখানে ওই যে কিছু ইকুয়েশন লেখা আছে না, এই ইকুয়েশন গুলো আসলে ওয়ার্ডে লিখতে অনেক মানে প্রবলেম হয় আর কি। আগে ক্লাসে আচ্ছা ওটা দেই না এখনো না। আচ্ছা, স্যার অবজেক্ট দিয়ে লেখা যায় তো ওয়ার্ডে, মানে হ্যাঁ ম্যাথটা। অবজেক্ট, হ্যাঁ ওটা আমি লিখতেছি, ওটাই দিতেছি আর কি। তো একটা হচ্ছে ওয়ার্ডে লেখা যায়, আর একটা হচ্ছে তোমার ওই লেটেকে লেখা যায় আর কি। লেটেক সম্পর্কে হয়তো অনেকের পরিচিত নাই, মানে এই জন্য আমি আজকে দেখাবো যে কেমনে তুমি প্রথমে শুরু করবে আর কি। স্যার আরেকটা জিনিস সেটা হচ্ছে স্যার আপনি বললেন যে স্যার সিমুলেশন করতে হবে, সিমুলেশন করে স্যার এখানে আমি রিপোর্টে কি আনবো স্যার? হ্যাঁ, সিমুলেশনে কি আনবা, সিমুলেশনে এখানে দেখো যে এখানে তোমার যেটা পি স্পাইস তো তোমরা শিখছো মনে হয়। স্যার আমরা হ্যাঁ প্রোটিয়া স্যার, শিখছি স্যার। প্রোটিয়া শিখছি। আচ্ছা, প্রোটিয়া শিখো বা পি স্পাইস শিখো, যেটা শিখো সমস্যা নেই। তোমার ইনপুট রেজিস্ট্যান্সটা বের করবা, আউটপুট রেজিস্ট্যান্স বের করবা, ভোল্টেজ গেইন আর হচ্ছে ওভারঅল ভোল্টেজ গেইনটা বের করবা। এখন ধরো তুমি যখন তোমাকে এরকম একটা সার্কিট দেওয়া হলো, হ্যাঁ এই যে এটা, এন্ড এই জায়গায় ইনপুট রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, তোমাকে যদি বলে যে এই সার্কিটে ইনপুট রেজিস্ট্যান্স কত, এটা তুমি সিমুলেশন করে বের করবা। হয়ে গেল। হ্যাঁ, সিমুলেশন করে বের করবা, তাহলে কিভাবে বের করবা? আমার কারেন্ট যদি যে ধরো যে এই দুইটা ভোল্টেজ বের করে পয়েন্টের মধ্যে ভোল্টেজ স্যার আমাদের এবং প্রোটিয়াস বা পিএসপিএস কোনটা এরকম কোর্সিং এ বা ওইভাবে করানো হয় না আসলে। কেন তোমাদের নিউমেরিক্যাল সিমুলেশন ল্যাব নামে একটা ল্যাব ছিল না? স্যার ওইখানে তো স্যার শুধু ওখানে ম্যাথ ল্যাব ক্লাস দেখানো হয়নি হয়েছে। স্যার, ওখানে শুধু ম্যাটল্যাব করানো শুধু হয়েছে। শুধু ম্যাটল্যাব ম্যাথল্যাব আমাদের শেখানো হয়েছে প্রোটিয়া স্যার। স্যার কেবল শুরু হয়েছে স্যার, এই যে এই ইয়াতে স্যার লেভেল একটা স্যার ক্লাস মাত্র হয়েছে স্যার। একটা ক্লাস হচ্ছে স্যার, এটাতে আমরা ঠিক মতো শিখতে পারি না কিছু। প্রোটিয়াস না এডিএস শিখাইছিল, অ্যাডভান্স ডিজাইন সিস্টেম। সেইটারও তো মাত্র একটা ক্লাস স্যার হয়েছে। স্যার এডিএস এর একটা ক্লাস হয়েছে মাত্র। আর আমাদের সিমুলেশনে তো ভালো করে পড়ানো হয়নি স্যার। স্যার সিমুলেশনটা কনসিডার করলে ভালো হতো। না, তোমাকে তো একটা যে কোনো একটা ইসে তো সিমুলেশন করতেই হবে, তুমি পি স্পাইস বলো, ম্যাটল্যাব বলো বা স্যার তাহলে ম্যাথমেটিক্স। যদি আপনি অনলাইনে একদিন হচ্ছে পিসপাইস বা প্রোটিয়াস যেটাই হোক স্যার, আপনি যদি একটু দেখাই দিতেন সময় করে এক্সট্রা একটা ক্লাস নিতে, তাহলে মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা, জি স্যার, এখানে এটা দেখো ভালো হয়। জি তোমাদের স্যার, জি স্যার। জি স্যার। এই যে বইটা জি স্যার, আছে, জি স্যার। এই যে জি স্যার। বইটা আছে দেখো, দাঁড়াও দাঁড়াও বলতেছি। স্যার বইয়ের দেখো সিমুলেশন এই করতে গেলে চ্যাপ্টারের তো স্যার শেষের ডাটা দিকে। লাগে স্যার। স্যার হ্যাঁ সিমুলেশন করতে গেলে তো স্যার নির্দিষ্ট ডাটা লাগে, ডাটার ভ্যালুগুলো তো স্যার আমরা জানি না, আর হ্যাঁ, সিমুলেশনটা তো স্যার ওটা আমাদের ওভাবে বলতেছি শেখানো হয় না স্যার। বলতেছি সিমুলেশন তো বলতেছি স্যার কনসিডার করলে হয় না, মানে সার্কিটগুলো তো স্যার অন্যভাবে ড্র করা যায় চাইলে। আচ্ছা শোনো, একটু এটা কনসিডার হচ্ছে করেন স্যার। তুমি, আমি আমি তোমাকে বলি, এটা তো আমি জাস্ট তোমাদেরকে এরকম মানে জাস্ট তোমাদেরকে নাম্বার দেওয়ার জন্য এটা দিতেছি। এন্ড আমি চাইলে তো ধরো যে বলতে পারতাম যে এই বই সবগুলা অঙ্ক করে দিয়ে আসো, অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে আসো, তাহলে তো হইতো। And তাহলে এটা দিলে যে যেটা হয়তো তুমি একজনই করতা,
বাকি সবাই সব কপি করে দিতে, অথবা সলিউশন দেখে দেখে কপি করে দিতে, যেটা দেখে আসলে কোনো কিছু লাভ হইতো না আর কি। ঠিক আছে, আমি চাইতেছিলাম যে মোটামুটি যে একটা কোর্স তোমরা শেষ করছো, এটার সাথে যাতে তোমরা কিছু শিখতে পারো আর কি, জাস্ট এটার জন্যই দেবো, অন্য কোনো কিছুর জন্য না। কারণ তোমাদেরকে ল্যাটেক্স শেখা কোনো লাভ নাই, আমার কোনো লাভ নাই, তোমাকে ওয়ার্ডের রিপোর্ট শিখাই আমার কোনো লাভ নাই। এটার জন্য আমাকে কোনো ক্রেডিটও দেওয়া হবে না বা কোনো কিছু দেওয়া হবে না। আমি যদি নাও করি আমাকে কেউ কিছু বলবেও না। আমি যাতে ইয়ে করতে চাইছিলাম, তোমরা যাতে জাস্ট এটা শিখে মানে পরবর্তীতে যদি কোনো সময় লাগে তাহলে জাস্ট অ্যাপ্লাই করতে পারো আর কি। ঠিক আছে, এখানে দেখো যে তোমাদের বইয়ে যদি কারো মানে কষ্ট মনে হয় তাহলে করো না আর কি, সমস্যা নেই। এখানে দেখো যে চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ওই যে স্যাড্রা স্মিথের বই যে চ্যাপ্টারে মসফেটটা ছিল, ওটা শেষের দিকে এরকম একটা এক্সাম্পল দেয়া আছে আর কি। ঠিক আছে, এরকম কমন সোর্স মসফেটে এরকম একটা কনফিগারেশন দেয়া আছে। এই জায়গায় ভিডিডি ভ্যালু হচ্ছে তোমার সম্ভবত 3.3 ভোল্ট, বাকি এই জায়গায় রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স এর ভ্যালুগুলো দেয়া আছে আর কি। ঠিক আছে, এরকম একটা সার্কিট তুমি হচ্ছে প্রথমে ড্র করবে আর কি। পি স্পাইসের সিমুলেশন শিখো নাই? প্রোটিয়াসটা তো না না স্যার, না স্যার। স্যার আমাদের কোনো সিমুলেশনই ক্লাস হয় নাই স্যার এখন পর্যন্ত। আমরা শুধু প্রোটিয়াসের নামটার সাথে একটু পরিচিত আছি, তাছাড়া আর কি। আচ্ছা, জি স্যার। প্রোটিয়াস ঠিক আছে, প্রোটিয়াস কিন্তু প্রোটিয়াস আসলে মানে ইয়ে লেভেলের না, মানে প্রফেশনাল সফটওয়্যার ওরকম ভাবে না আমি যতদূর জানি। স্পাইস এর অনেকগুলো ইয়ে আছে, যেমন পি স্পাইস হচ্ছে যে স্টুডেন্টদের জন্য, শেখানোর জন্য। ঠিক আছে, এরপরে তোমার যে ইন্ডাস্ট্রি লেভেলে হচ্ছে এইচ স্পাইস অথবা এলটি স্পাইস, এরকম এইরকম স্পাইস সফটওয়্যার গুলো ইউজ হয় আর কি। ওগুলোতে আরো বেশি কাস্টমাইজ করে ইউজ করা যায়। তাহলে পি স্পাইসটা শিখা মানে ভালো ছিল আর কি, যদি একটু জাস্ট একটু দেখতে অড দেখায়, কিন্তু আসলে এটা খুবই একটা পাওয়ারফুল ইয়ে। এবং এটা সিনট্যাক্স গুলো বা নেটলিস্ট মোটামুটি সম্পর্কে ভালো আইডিয়া থাকলে পরবর্তীতে তুমি যদি কেউ যদি ধরো যে এরকম সার্কিট লেভেল সিমুলেশনের জন্য যদি যাও, তাহলে হয়তো এই জিনিসগুলো কাজে লাগতো আর কি। যাই হোক, এটা নেটে সার্চ দিলে তুমি অসংখ্য ভিডিও টিডিও পাবা, দেখে শিখতে পারবা আর কি, খুব সহজ। এখানে গোছানো কোনো টিউটোরিয়াল নাই স্যার ইন্টারনেটে। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একটু দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখাচ্ছি তাহলে স্যার পারবা আর একটা কি। কথা ছিল স্যার, সিমুলেশন যদি করি, সিমুলেশন করতে স্যার ডাটা লাগে, ডাটা স্যার সিমুলেশন করব কিভাবে? কিন্তু স্যার হ্যাঁ কোনো ওটা ডাটা ওটাই তো দেখাচ্ছি। এই যে স্যাম্পল একটা এক্সাম্পল দেখালাম না, এখানে দেখতে পাচ্ছি যেখানে তো সবগুলা ডেটা দেয়া আছে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত, রেজিস্ট্যান্সের ভ্যালু কত, বা এই সাপ্লাই ভোল্টেজের ভ্যালু কত। ঠিক আছে, এই জন্য তো দেখাচ্ছে আর কি। আচ্ছা, এটা অপশনাল, তোমরা যদি তোমার যদি খুব কষ্ট মনে হয় তাহলে হচ্ছে এটা অপশনাল, এটা করতে পারো নাও করতে পারো আর কি। জাস্ট এই যে পি স্পাইস এর জাস্ট ওপেন করবা, জাস্ট দেখাচ্ছি আর কি। হ্যাঁ স্যার সিমুলেশনটা স্যার একটু কনসিডার করলে স্যার ভালো হয় এই মুহূর্তে। বললাম তো স্যার এটা অপশনাল। কিন্তু স্যার আচ্ছা তাহলে আমি সার্কিটগুলো এটা স্যার এটা ড্র লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে? স্যার সার্কিটগুলো তো স্যার ড্র করার দরকার আছে তাই না স্যার? সার্কিট না ড্র করলে স্যার আমি তো বলতে পারবো না স্যার কিভাবে করা যায়। শান্ত হ, স্যারকে বলতে দে কথা। সৌরভ থাম ভাই থাম। আমি তো স্যার বললাম আনসার যে দিয়েছে অলরেডি। সিমুলেশন না করলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি জি স্যার। সিমুলেশনে তাহলে পরে দেখাচ্ছি, এটার পরে। যদি ওকে কারো স্যার, ভালো না ধন্যবাদ লাগে স্যার। তাহলে জাস্ট পরে লিভ নিয়ে চলে যায় আর কি, সমস্যা নেই। না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, খুব খুশি না? যখন এই যে পাশ করে বের হবা তখন দেখবে যে তোমার যারা যে বুয়েট থেকে যারা বেরিয়েছে বা কুয়েট থেকে যারা বেরিয়েছে তোমাদের থেকে অনেক বেশি জানে, তখন তুমি হা হয়ে বসে থাকবে, তখন ভালো লাগবে? তখন তো ভালো লাগবে না, তখন বলবা যে না আমাদের স্যারেরা আমাদেরকে কিছু পড়েনি, তখন আমাদেরকে দোষ দিবে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের ইচ্ছা, তোমরা যে এই অটো নেও বা এই নেও সেই নেও, পরে দেখা যাবে পরে বের হবা, অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখো তোমাদের আগে বের হয়ে আগে চাকরিতে জয়েন করবে, আর তোমরা এরকম যে পস্তাবা আর কি। এই যে 15 বেজ দেখতেছো না, ওরা কতবার অটো নিছে, এই কারণে তো এই অবস্থার মধ্যে পড়ছে, এমন হা হতাশ করতেছে। এটা তোমাদের উপর, তোমরা যদি নিজেদের ভালো না বুঝো তাহলে তো আমি কিছু করার নেই। দেখ আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি এখানে দেখো যে দুইটা ইয়া দিয়েছিলাম অ্যাসাইনমেন্টের যে জিপ ফাইল, ওটার মধ্যে সম্ভবত এই যে একটা ওয়ার্ড ডকুমেন্ট দেয়া আছে। ঠিক আছে, প্রথমে ওয়ার্ডেরটা দেখে, ওয়ার্ডেরটা মানে লিখতে একটু সহজ। তো আমার কি প্রবলেম হলো? এ ভাই, specified error.
এটা আবার ডাউনলোড করা লাগবে। আচ্ছা, এখানে বাকি যেগুলো আছে এগুলো লিখবে। এখানে হচ্ছে অ্যাসাইনমেন্টের টাইটেল দিতে পারো, যে টাইটেল তোমার যেটা মনে হয় এটা দিবা। তোমার নাম লিখবা, স্টুডেন্ট আইডি, সেকশন লিখবা, এখানে ইয়েটাই দিতে পারো। আচ্ছা, এগুলো কিছু না, এগুলো আমি জাস্ট এমনিতে দিছিলাম। আর এখানে দেখো যে কোনো বই বলো বা যে কোনো রিপোর্টের মধ্যে টেবল অফ কন্টেন্টস থাকে আর কি। তো এইটা এখানে তোমার কোনো কিছু লেখার দরকার নেই, এটা অটোমেটিক্যালি আপডেট হবে। ঠিক আছে, এটা এখানে তোমার কিছুই লেখার দরকার নেই, জাস্ট পরে চলে যাবে। এখানে হচ্ছে তো অবজেক্টিভ থাকতে পারে, তুমি যে অবজেক্টিভ দিতে চাও, বা তুমি রিপোর্টের ফরম্যাট যেরকম ভাবে সাজাবে আর কি। ঠিক আছে, অবজেক্টিভ দিতে পারো। এখানে তোমার কি কি টাস্ক দেয়া আছে এই টাস্ক গুলো লিখলে আর কি। যেমন এখানে তোমার টাস্ক দেয়া ছিল যে প্রত্যেকটা যে এরকম এই জিনিসগুলো জাস্ট এখানে লিখে দিলে আর কি। ঠিক আছে, এখানে লিখে দিলে। আচ্ছা, থিওরি বলতে এখানে জাস্ট কিছু দেওয়া হয়েছে। এখানে দেখো যে প্রত্যেকটা ইসের সামনে, অবজেক্টিভের সামনে এখানে একটা নাম্বার দেয়া আছে, এখানে একটা নাম্বার দেয়া আছে, এখানে কিছু একটা নাম্বার দেয়া আছে। ঠিক আছে, এই নাম্বার গুলো আনার জন্য দেখো যে আমি যখন অবজেক্টিভে করতেছি, আমি যে ওয়ার্ডের মধ্যে স্টাইল নামে একটা অপশন আছে। ঠিক আছে, স্টাইলের মধ্যে দেখো যে এখানে যেইটা সিলেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে হেডিং 1। ঠিক আছে, হেডিং 1 এ রাইট ক্লিক করলে দেখবা যে এখানে মডিফাই একটা অপশন থাকে। তো মডিফাই এর মধ্যে এগুলো আমি জাস্ট মডিফাই করি তোমাদেরকে দিয়ে দিছি। যেমন এটা হচ্ছে ফন্ট নিবে হচ্ছে টাইমস নিউ রোমান, তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 16, তারপর এখানে হচ্ছে তোমার দেয়া থাকবে, নাম্বার দেয়া থাকবে, যে 1 2 3 এরকম নাম্বার দেয়া থাকবে, বোল্ড হরফে দেয়া থাকবে। এন্ড তুমি যদি এগুলা চেঞ্জ করতে চাও তাহলে এখানে চেঞ্জ করে যে জায়গায় ফরম্যাটের মধ্যে গিয়ে এখানে চেঞ্জ করে দিতে পারবো আর কি। ঠিক আছে, যেমন দেখো যে এখানে 1 এর পরে কিছুটা স্পেস দেওয়া হয়েছে বা ইনডেন্টেশন দেওয়া হচ্ছে আর কি। এগুলো আমি জাস্ট এটার জন্যই জাস্ট করে রেখে দিচ্ছি আর কি। তোমাদের এক্সট্রা নতুন করে কোনো কিছু দেওয়ার দরকার নেই। ধরো যে তুমি এখানে থিওরি দিতে চাচ্ছ, ধরো যে তোমার ইসের জন্য, কমন সোর্সের জন্য। ঠিক আছে, তাহলে কমন সোর্সের জন্য একটা থিওরি হবে, বা কমন গেটের জন্য একটা থিওরি হবে, কমন ড্রেনের জন্য আরেকটা থিওরি হবে। তাহলে এই জায়গায় তুমি ধরো যে থিওরি অফ, স্যার মডিফাইডটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি জাস্ট রেকর্ড করতেছি, তো পরে দেখে নিও আর কি। এটা যে যেই যে ধরো যে হেডিং 1, তো এটাকে স্টাইল অ্যাপ্লাই করা হচ্ছে। হেডিং 1 এ রাইট ক্লিক করলে মডিফাই, আমার এখানে হচ্ছে ওয়ার্ড 2010 ইউজ করতেছি আর কি। 2013 অথবা 16 এ অথবা ওয়ার্ড 365 এ হচ্ছে অন্যরকম থাকতে পারে, তো দেখে নিতে হবে আর কি। মডিফাই গিয়ে এখানে তুমি চেঞ্জ করতে পারবা, আপাতত চেঞ্জ করার দরকার নেই, মোটামুটি এটা যেটা আছে এটা দিয়ে কাজ হবে। ঠিক আছে, কমন সোর্স মসফেট অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এটা দিয়ে তারপর হচ্ছে এখানে তুমি কিছু থিওরি লিখবে, আসলে এটা কিভাবে কাজ করে না করে এগুলো থিওরি গুলো লিখবা আর কি। ঠিক আছে, যদি কোনো সময় দেখবে যে বইয়ের মধ্যে খুব বেশি পাওয়া যায় না, এটা অনেক সময় হচ্ছে তোমার ইসে পাওয়া যায়, ওই যে বিভিন্ন পেপারে পাওয়া যায়, যেমন রেফারেন্স হিসেবে দেয়। তারপর ধরো তুমি এখানে বলতেছো যে কমন সোর্স অ্যাম্পলিফায়ারের মধ্যে এরকম এরকম থাকে, এটা এরকম ভাবে কাজ করে, এটার ইয়াটা হচ্ছে এরকম, ভোল্টেজ কিন্তু এতটুকু থাকে। এটা তুমি ধরো যে অন্য কোনো একটা বই থেকে নিতেছো আর কি। তো বই থেকে নেওয়ার জন্য এখানে সাইটেশন ইউজ করতে বা রেফারেন্স হিসেবে ইউজ করতে হয়। ঠিক আছে, রেফারেন্সের জন্য এখানে এখানে দেখো দিয়ে দিচ্ছে যে প্রথমে হচ্ছে যেটাকে রেফারেন্স হিসেবে দিবা। ধরো যে এখানে কিছু একটা লিখলা, লিখে তুমি কোন একটা বই কে সাইট করতে চাচ্ছ যে আমি এই ইনফরমেশনটা এই বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে ওই ইনফরমেশনটা যে বই থেকে নেওয়া হচ্ছে ওই বইয়ের ইনফরমেশনটা প্রথমে এখানে লোড করতে হবে। ঠিক আছে, লোডের জন্য দেখো প্রথমে রেফারেন্সে যাব, তারপর হচ্ছে ইনসার্ট সাইটেশন, অ্যাড নিউ সোর্স, তারপর হচ্ছে বই। দেখো এই যে রেফারেন্স, তারপর হচ্ছে ইনসার্ট, কই গেল, আচ্ছা ইনসার্ট সাইটেশন। ঠিক আছে, অ্যাড নিউ সোর্স যেটা। ঠিক আছে, অ্যাড নিউ সোর্স দিলাম। স্যার স্টাইলটা মনে ফার্স্টে সিলেক্ট করতে হবে। আচ্ছা, স্টাইলের মধ্যে এখানে অনেকগুলো স্টাইল দেয়া আছে। আচ্ছা, কিছু একটা যাব একটা স্টাইল চুজ করলে, চুজ করে অ্যাড নিউ সোর্স, দেন হচ্ছে এখানে ধরো যে টাইপ অফ সোর্স দেয়া আছে, যেমন বই দেয়া আছে, অথরের নাম দেয়া আছে, টাইটেল দেয়া আছে, ইয়ার দেয়া আছে, কোথা থেকে পাবলিশ করছে, কোন শহরে, বা এরকম সবগুলো এখানে দিয়ে দিল আর কি। তারপর ধরো যে এখানে একটা দেয়া আছে আমাদের বিবলিওগ্রাফিতে, এখানে একটা বই দেয়া আছে। হ্যাঁ, আমি যদি এডিটে যাই,
যেমন একটা হচ্ছে রবার্ট এফ কাফলিন নামে একটা রাইটারের বই, তারপর হচ্ছে নাম হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার এন্ড লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট, ইয়ার, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে পাবলিশার, এগুলো দেয়া আছে আর কি। এগুলো দিয়ে তুমি করবে আর কি, ওকে দিলা, ঠিক আছে। দিয়ে তারপর এখন তুমি যদি এখানে এই বইটাকে সাইটেশন করতে চাও তাহলে দিবা হচ্ছে ক্রস রেফারেন্স। দেখো এখানে হচ্ছে তোমার ক্যাপশনের মধ্যে ক্রস রেফারেন্স, সরি ক্রস রেফারেন্স নাকি স্যার বিবলিওগ্রাফিতে যান, বিবলিওগ্রাফিতে আছে এখানে, এখানে, হ্যাঁ এখানে যান, ওই যে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, ওটা তো বিবলিওগ্রাফি, ঠিক আছে। এখানে আমি নিচে রেফারেন্সগুলো দেখানোর জন্য আর কি, মানে সিরিয়ালি, মানে লিস্ট আকারে। ওয়ার্ডে নিয়ে আমি কাজ করি, তাই যাই ক্রস রেফারেন্স, ইনসার্ট ক্যাপশন, footnote, endnote, bibliography, manage source, insert. স্যার রেফারেন্সগুলো কি লিস্ট আকারে দেখাতে যাচ্ছেন, মানে 1 2 না না 3? রেফারেন্স ওইটা তো হচ্ছে বইয়ের লাস্টে থাকবে, এখানে হ্যাঁ জি স্যার, এখানে লাস্টে থাকবে, ঠিক আছে, ওইটা তো থাকবেই। কিন্তু আমি জাস্ট ধরো যে আমি এই 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 ইনফরমেশনটাই এখান থেকে নিতেছি, আচ্ছা ওই জানি ছিল। আচ্ছা ওইটা এখানে ধরো যে আমি এখানে একটা নিচে রেফারেন্স থাকবে, রেফারেন্সের মধ্যে আমি ধরো যে ইন বিবলিওগ্রাফি, ইনসার্ট বিবলিওগ্রাফি দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এটার এক একটা স্টাইল এক এক রকম থাকবে আর কি, যাই হোক। তো তারপরে এখানে আমি ধরো যে এই যে বইটাকে আমি সাইটেশন করতে চাচ্ছি, ইনসার্ট সাইটেশন দিয়ে জাস্ট এটা দিয়ে দিব আর কি, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে হয়ে যাবে, এক একটা স্টাইল এক এক রকম। এখানে ধরো যে এপিএ স্টাইলে যেটা আছে এটা এরকম হবে, অন্য স্টাইলে দিলে অন্যরকম হবে আর কি, ঠিক আছে। যাই হোক, আর টাইটেলে কি ওই টপিকটার নাম লিখবো? না না টপিক না, মানে হচ্ছে তোমার এখানে যে বইটা তুমি সাইটেশন করতে যাচ্ছ আর কি, সেই বইটা, ঠিক আছে। স্যার পুরো পেপারে স্যার এক ধরনের স্টাইল ফলো করা উচিত না, মানে একটা হ্যাঁ এক ধরনের হবে আর কি। তুমি যদি অন্য স্টাইল দিতে চাও তাহলে এখানে অন্য স্টাইল দেয়া যাবে। এখানে যে স্টাইল গুলো দেয়া আছে সাধারণত হচ্ছে IEEE স্টাইলটা সবচেয়ে ভালো থাকে। ওয়ার্ড 16 এ মনে হয় আছে স্যার, আমাদের এটা 2015 16 এ ম্যাক্সিমাম, ওগুলাতে স্যার IEEE স্টাইলটা আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আমি জানি না, যাই হোক ওয়ার্ডে ওরকম ভাবে কাজ করে নেই, জানি না। যাক এরকম ভাবে তুমি দিতে পারবে আর কি, ঠিক আছে। যে কোনো ধরনের ভালো রিপোর্টের মধ্যে যদি তুমি কোনো ইনফরমেশন অন্য কোনো সোর্স থেকে নাও তখন হচ্ছে এটাকে এইভাবে সাইটেশন করে দিতে হবে আর কি, সাইটেশন করে তারপর হচ্ছে দিয়ে দিবে আর কি। আচ্ছা সার্কিট ডায়াগ্রাম বা যে কোনো ধরনের ছবি তুমি যদি অ্যাড করতে চাও তাহলে অ্যাড করার পরে ধরো যে এই ছবিটা অ্যাড করার পরে অবশ্যই নিচে দেখবে যে এখানে যে ফিগার এরকম একটা নাম্বার দিয়ে দিবে আর কি, ঠিক আছে। ধরো যে এখানে কোনো কিছু একটা দিলা, বললো না যে স্যাম্পল সার্কিট ইজ শোন ইন ফিগার, এত, ঠিক আছে স্যার। তোমার কথা তো আসতেছে না। সম্ভবত স্যার ফিগারগুলো স্যার নাম্বারিং গুলো কিভাবে স্যার করব স্যার? হ্যাঁ ফিগার গুলো নাম্বারিং গুলো কিভাবে করবে না, এখানে দেখো যে আমি ধরো যে থিওরির পরে এখানে তুমি সার্কিট ডায়াগ্রাম দিলা, সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আমি হেডিং 2 দিছি, দেখো হেডিং 2 দেয়া আছে, হেডিং 2টা অটোমেটিক্যালি হচ্ছে যেহেতু এটা তোমার হেডিং 1 এ নিজে রাখতেছি না, আমরা যা বই শিখছি তা রাখতেছি, ওইখানে কি স্যার রেফারেন্স সেট করে দিব স্যার, বইয়ের স্যার স্মিথের বইয়ের। আবার বলো স্যার। বলতেছি যে ফিগারগুলো তো স্যার আমরা নিজে রাখতেছি না, ফিগারগুলো স্যার কোন না কোনো বই থেকে নিয়ে আসতেছি, তো ফিগারগুলো না না ফিগারগুলো নিজে রাখতে হবে তো স্যার, বই থেকে স্যার দেখে না স্যার, মানে সার্কিটটা তো স্যার নিজে থেকে বানাচ্ছি না স্যার। হ্যাঁ সার্কিট তো তুমি ইয়ে করতেছো আর কি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সার্কিট ডায়াগ্রামটা তোমাকে নিজে আঁকতে হবে, বইটা জাস্ট কপি করে দিলে হবে না। পারলে যদি তোমার আঁকতে সমস্যা হয়
অনেকগুলো ইয়ে আছে, তুমি প্রোটিয়াসে আঁকতে পারো অথবা পি স্পাইসে আঁকতে পারো, অথবা ওইগুলো যদি তোমার সমস্যা হয় তুমি হাতে এঁকে জাস্ট ওটা ছবি তুলে দিয়ে দিবা। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমার কথা কি এখন ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আমি বলতেছিলাম যে আমরা তো ছবিগুলা মানে সার্কিট গুলা নিজে তৈরি করতেছি না, ওগুলা স্যার আমরা বই থেকে নিচ্ছি। হ্যাঁ তাহলে স্যার ওইখানেও কি স্যার আমরা রেফারেন্স সেট করবো, যেমন এখানে আসলে এখানে যে কমন সোর্স কনফিগারেশন যেটা, এটা আসলে এত বেশি কমন, মানে এটা তোমার বইয়ের রেফারেন্স দেওয়া দরকার নেই। জি স্যার। বুঝতে পারছো? মানে এটা এই ক্ষেত্রে বইয়ের রেফারেন্স দেওয়ার দরকার নেই। কোনো একটা পিকুলিয়ার ইনফরমেশন যদি থাকে, স্পেশাল ইনফরমেশন যদি থাকে, তখন এটা দিতে পারো আর কি। জি স্যার। আর এইগুলো আসলে খুবই কমন, এগুলো আসলে কোনো বইয়ের রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা ধরো যে ছবি অ্যাড করলা, ছবি অ্যাড করা তো জানি, জাস্ট কোনো একটা ছবি জাস্ট কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবা। পেস্ট করার পরে এখানে অবশ্যই দেখো যে রাইট ক্লিক করে, ছবির নিচে রাইট ক্লিক করে ইনসার্ট ক্যাপশনে যাবা। ঠিক আছে? ইনসার্ট ক্যাপশনে গিয়ে এখানে দেখো যে একটা ইয়ে আছে, অপশনস এর মধ্যে লেবেল বলে ফিগার দেয়া আছে। ঠিক আছে? ফিগার, তারপর হচ্ছে পজিশনটা কোথায় থাকবে, এই জায়গায় ক্যাপশনটা কি তোমার ছবির নিচে থাকবে না উপরে থাকবে, এখানে ইয়ে করে দিয়ে দিলে আর কি। দেন হচ্ছে নাম্বারিং এ যাবা, নাম্বারিং এ গিয়ে দেখো একটা দেয়া আছে তোমার ইনক্লুড চ্যাপ্টার নেম নাম্বার। ঠিক আছে? ইনক্লুড চ্যাপ্টার নাম্বার দেয়া আছে, তারপর হচ্ছে তোমার ফরম্যাট হচ্ছে 1 2 3 এরকম ভাবে দিবা আর কি। দিয়ে তাহলে দেখো যে ফিগারের নাম্বারটা হচ্ছে যে 1-1 এরকম হবে আর কি। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ধরো যে এখানে আমি এটা আগে থেকে দেয়া ছিল তো, যে এটা রিমুভ করে দেই, তাহলে ফিগার 2-1 চলে আসছে। 2-1 মানে কি, ধরো যে এখন হচ্ছে তোমার হেডিং 2-1 এর আন্ডারে এই ফিগারটা দেয়া আছে। তাহলে যে কোনো ফিগার থাকলে যে কেউ যদি পড়তে চায়, তাহলে এই ফিগারটা দেখে বুঝতে পারবে এটা আসলে তোমার হেডিং ফিগার 2-1 এর এরকম একটা ইয়ে আর কি। ওই যে এই 2 এর আন্ডারে ওই ফিগারটা পড়তেছে আর কি। যেমন বইয়ের মধ্যে দেখবে যে যতগুলো ছবি দেয়া থাকে, সবগুলো ছবির মধ্যে এরকম একটা নাম্বার দেয়, যেমন 4.64 এরকম একটা নাম্বার। তাহলে 4 বলতে তোমার চ্যাপ্টার 4 বোঝাচ্ছে, আর 64 মানে হচ্ছে ওই চ্যাপ্টারের 64 নাম্বার ছবিটা আর কি। ওটা দিয়ে তারপর এখানে তুমি কিছু একটা সার্কেলের ডেসক্রিপশন লিখে দিলে আর কি, এটা। আচ্ছা, আর ইকুয়েশন লেখার ব্যাপারটা, ইকুয়েশন লেখা এখানে একটা ওয়ে দেখবা যে হয়তো ইয়া দেয়া আছে মাইক্রোসফট, এখানে এই যে 2.1। হ্যাঁ বলো, আবার বলো, রিপিট করো এটা। স্যার আমার ইন্টারনেটটা একটু চলে গেছিল স্যার, ওই ফিগারের সিরিয়ালটা স্যার একটু বলতেন স্যার। আচ্ছা বুঝি নাই, ওইটা রেকর্ড করা আছে তো দেখে নিতে পারবা আর কি। আচ্ছা জাস্ট আচ্ছা আমি স্যার, একবারে ঠিক বলে আছে। দিতেছি, পরে জাস্ট একটু দেখে নিও আর কি। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, আর ইকুয়েশন লেখার ব্যাপারটা তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে লিখো, ওয়ার্ডে দেখবা যে এখানে ওয়ানের আন্ডারে মানে একাধিক ইয়া থাকে, তাহলে কি 2.11 এটা অটোমেটিক্যালি সে করে দিবে। এটা অটোমেটিক্যালি, ধরো যে আমি এই ছবিটাই এখানে আবার দিলাম। ঠিক আছে? এই ছবিটা আবার দিলাম, এটাকে সেন্টারিং করে দেই। ঠিক আছে? আবার দিলাম, এটা যদি ক্যাপশন দেই, দেখো ইনসার্ট ক্যাপশন দিয়ে তারপর হচ্ছে এখানে কিছু একটা নাম লিখলাম, এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে 2, দেখো এটা ফিগার 2-1 ছিল, আর এটা হচ্ছে তোমার ফিগার 2-2 অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরো যে তুমি এখানে বলতে চাচ্ছ যে কিছু একটা ইনফরমেশন ফিগার 2 তে দেয়া আছে, দিস ইনফরমেশন is shown in figure 2 তে দেয়া আছে। তাহলে এখানে তুমি একবারে ডাইরেক্ট ফিগার 2 তে না গিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে তুমি একটা এই যে রেফারেন্সে গিয়ে ওই যে ক্রস রেফারেন্স নামে একটা অপশন আছে। ক্রস রেফারেন্সে তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে একটা ফিগারে, সরি কই এটা ফিগার, তুমি কোনটাকে ক্রস রেফারেন্স দিতে চাচ্ছ, যে ফিগার 2-2 কে তুমি ক্রস রেফারেন্স দিতে চাচ্ছ আর কি। তাহলে অটোমেটিক্যালি এখানে এটা চলে আসবে আর কি। স্যার আরেকটা জিনিস স্যার, ফিগারগুলোতে কি রেফারেন্স সেট করে কি দরকার স্যার, মানে সাইটেশন, মানে যেহেতু আমার এগুলো ফিগারগুলো বইয়ের মতোই, সুতরাং যে বইটা থেকে নিচ্ছি ওটাকে সাইট করার কি দরকার স্যার? না ওটা তো বললাম, যদি এটা তোমার কমন সার্কিট হয় তখন দরকার নেই। আচ্ছা স্যার, ঠিক আছে, কমন সার্কিট হলে দরকার নেই। স্যার এই সার্কিটটা সিমুলেশন করে তারপর ওইটার স্ক্রিনশট নিব না, মানে যেইটা ডিজাইন করতেছি ওইটাই সিমুলেশন করে ওইটার স্ক্রিনশটটা নিব না? সিমুলেশন করা তো আছে পরে, আগে প্রথমে সার্কিটটা ড্র করতে হয়।
ড্র করা আর সিমুলেশন করা আলাদা। প্রথমে তো ড্র করবা, ড্র করে জাস্ট তুমি এখানে স্ক্রিনশট নিতে পারো। আর যদি তুমি ধরো যে পিএসপ্যাচ অথবা প্রতিবাদ ইউজ না করে তুমি যদি ওই অ্যাডোবি ফটোশপে অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর তুমি ছবি আঁকো তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা অন্য কোনো সার্কিট ড্রয়িং সফটওয়্যারে যদি আঁকো কোনো সমস্যা নেই, অথবা যদি ওইগুলোতে সমস্যা হয় হাতে এঁকেও জাস্ট ছবি তুলে দিতে পারবে আর কি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে ইকুয়েশন আসার ব্যাপারটা। ইকুয়েশন হচ্ছে দেখবে যে মাইক্রোসফট ওয়ার্ডে একটা অপশন হচ্ছে তোমার ইনসার্টে যাওয়ার পরে এদিকে একটা ইকুয়েশন অপশন আছে, এইটা ইউজ করবে না, এটা খুবই বিদঘুটের একটা টাইপের ইয়ে আর কি। এটা ইউজ না করে যেটা হচ্ছে অবজেক্টে যাবা, অবজেক্টে যাওয়ার পরে আগের ভার্সন গুলোতে সম্ভবত হচ্ছে মাইক্রোসফট ইকুয়েশন নামে একটা অপশন ছিল, পরের গুলোতে সম্ভবত হচ্ছে এটা নাই। আরেকটা এরকম ইয়া পাওয়া যায়, ম্যাথ টাইপ ইকুয়েশন এরকম একটা ইয়া পাওয়া যায়, এটা দিতে পারো আর কি। অথবা তুমি যদি এটা থাকে মাইক্রোসফট ইকুয়েশন 3 যদি থাকে এটা ইনসার্ট করে দিবা, এটা ইনসার্ট করলে দেখবে যেরকম একটা বক্স চলে আসবে, তোমার যেরকম চাবে। ধরো যে তোমাকে যদি বলে যে এরকম একটা ইকুয়েশন তোমাকে লিখতে হবে, ঠিক আছে, এরকম ইকুয়েশন যদি লিখতে হয় তাহলে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে আসলে খুবই ডিফিকাল্ট না, মানে একটু কষ্টসাধ্য ব্যাপার আর কি। যে এখানে লিখবা a ইকুয়াল, তারপর সেই জায়গায় 1/, এটা লিখতে হবে আর কি। তাহলে 1/, এর জন্য এখানে দেখবি তো কতগুলো অপশন দেয়া আছে, মানে জায়গায় ব্র্যাকেট অপশন, তারপর হচ্ছে তোমার এখানে যে সাবস্ক্রিপ্ট অথবা সুপারস্ক্রিপ্ট যদি থাকে, তারপর হচ্ছে জায়গায় সামেশন, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে বার যদি থাকে অথবা যদি অ্যারো সিম্বল গুলো যদি থাকে, এই অনেকগুলো অপশন এখানে দেয়া আছে। সিম্বল যে সিম্বল গুলো আমরা ইউজ করি সবগুলো মোটামুটি এখানে দেয়া আছে আর কি। তো তোমার যেটা লাগবে সেটা এখানে থেকে দেখে দেখে তোমরা নিয়ে নিবে আর কি। ধরো যে এখানে আমি 1 দিলাম, নিচে হচ্ছে স্কয়ার রুট লাগবে, স্কয়ার রুট দিয়ে এই জায়গায় ধরো যে a প্লাস b প্লাস c এরকম কিছু একটা লিখে দিলাম আর কি, ঠিক আছে। মডুলাসটা কি ওখানে দেওয়া আছে? মডুলাসটা পাবা অথবা তোমার কিবোর্ডের মধ্যে পাইপ ক্যারেক্টার নামে একটা অপশন আছে, দেখো যে ফরওয়ার্ড স্ল্যাশের মধ্যে তুমি শিফট ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ওটা পাইপ ক্যারেক্টার চলে আসে, এইভাবে দিতে পারো আর কি। স্যার সাবস্ক্রিপ্টটা কিভাবে লিখে? সাবস্ক্রিপ্ট হচ্ছে দেখো যে ধরো এখানে তুমি বি স্কয়ার দিবা, ঠিক আছে, তাহলে এটাতে গিয়ে দেখো যে এই যে অপশন যেটা আছে দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বুঝতেছি না, এটাতে গেলে তারপর হচ্ছে উপরে চলে আসবে 2 দিবা আর কি, ঠিক আছে। সাবস্ক্রিপ্ট অথবা সুপারস্ক্রিপ্ট এরকম ভাবে দিতে পারো এই যাই। তো এখন আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনে দেখবে একটা নাম্বার দেয়া থাকে, বইয়ের মধ্যে প্রত্যেকটা ইকুয়েশনে দেখবে যে এই জায়গায় একটা নাম্বার দেয়া থাকে, এই যে 4.170 4.171, ঠিক আছে, এরকম একটা নাম্বার দেয়া থাকে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের নাম্বারিংটা অ্যাড করা হচ্ছে খুবই ঝামেলার একটা বিষয়। আমি একটা ইয়া পাইছিলাম, জাস্ট দেখতে পারো, সুপার ইউজারের স্ট্যাক এক্সচেঞ্জের একটা ইসে আছে, এখানে ওরা একটা কিছু প্রসিডিউর বলে দিচ্ছে, আপনি যে ইকুয়েশন গুলোকে একটা টেবিল হিসেবে দিয়ে অটোমেটিক্যালি ইকুয়েশনের নাম্বার গুলো কিভাবে অ্যাড করা যায়, ঠিক আছে। এখানে একটা জাস্ট প্রসিডিউর বলে দিছে, আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করে দিব না, এটা জাস্ট দেখতে পারো আর কি, ঠিক আছে। এটা গেল হচ্ছে ইকুয়েশন লেখার ক্ষেত্রে। বাকি যে জিনিসগুলো আছে এগুলো মোটামুটি যেমন ছবি বা টেবিল অ্যাড করা কিভাবে, টেবিল অ্যাড গুলো তো দেখছোই, বা ছবি কোনো কিছু অ্যাড করা কিভাবে, বাকি এই জিনিসগুলো এরকম থেকে হবে। নাম্বার দিতেই হবে? নাম্বার মানে একটা প্রফেশনাল ভালো রিপোর্টের মধ্যে নাম্বার গুলো থাকে, ঠিক আছে, একটা ভালো রিপোর্টের মধ্যে নাম্বার গুলো থাকে। এন্ড তোমরা যেভাবে রিপোর্ট লেখো আসলে এটা রিপোর্ট অন্য কেউ দেখলে আসলে জিনিসগুলা রিপোর্ট হিসেবে ভাবতে কষ্ট হবে, এটা যাতে না হয় মোটামুটি এরকম স্ট্রাকচার ওয়েতে লেখা। এটা শুধু আমার ল্যাবের জন্য না বা আমার কোর্সের জন্য না, এটা যে কোনো রিপোর্টই যখন তুমি লিখবা তখন এরকম ভাবে দিলে জিনিসগুলো আসলে সুন্দর হয় আর কি, ঠিক আছে। আর এইটা যেটা আছে টেবিল অফ কন্টেন্ট, তুমি যদি নতুন দেখো, এখানে আমি নতুন একটা যদি আরেকটা অ্যাড করি, থিওরি অফ কমন সোর্স মসফেট অ্যামপ্লিফায়ার এরকম ভাবে লিখছিলাম, লিখে টেবিলে এসে জাস্ট এটাকে আপডেট টেবিল দিবা আর কি, তাহলে অটোমেটিক্যালি এই নাম্বারগুলো চলে আসবে। এটা কত নাম্বার পেজের মধ্যে আছে সবগুলো সহ এখানে চলে আসবে, তোমাকে এখানে আর হাত দিতে হবে না আর কি। তুমি যতগুলো নাম্বার অ্যাড করবে সবগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে। স্যার আরেকটা জিনিস স্যার, বলো স্যার বলতেছিলাম যে ইয়া থিওরি যখন লিখবো স্যার তখন কি একসাথে কি 3টা থিওরি লিখে ফেলবো? এটা আমি তো বলে এটা তোমাদের উপরে, আমি চাচ্ছি ধরো যে তোমরা এমন একটা রিপোর্ট লিখবা, ধরো যে কেউ নতুন ওই রিপোর্টটা দেখে সে যাতে বুঝতে পারে আর কি, জি স্যার, আমি আমার স্ট্রাকচার করে লিখলেই হবে, আইডিয়া পাইতে পারে আর কি। স্যার আমরা ওয়ার্ডে লিখলে তো স্যার আপনার দেওয়া টেমপ্লেটটা ইউজ করব স্যার, এটাকে এডিট করে, তাই না স্যার?
হ্যাঁ এটা ইউজ করতে পারো, অথবা নিজে চাইলে নিজেটাও ইউজ করতে পারো আর কি। একটু দাঁড়াও। স্যার অ্যাসাইনমেন্টের ইয়াটা মানে ফর্মটা এটার মতো করতে হবে না, মানে এটা কি এডিট করে করতে হবে না ওয়ার্ডে যদি করতে চাই? স্যার সম্ভবত উত্তর দিচ্ছে এই কথার। হ্যাঁ কি বললা? বলতেছিলাম যে মানে যদি লেটেক্সে না করে ওয়ার্ডে করতে চাই তাহলে তো আপনার এটাকে এডিট করে করলেই হবে। হ্যাঁ করলে হবে, সমস্যা নেই। তুমি যদি নিজে চাও নিজে অন্যরকম ভাবে বানাবা তাহলে হয়, সমস্যা নেই। না এত বেশি আর স্ট্যান্ডার্ড রিপোর্টের মধ্যে কিন্তু এত বেশি কালার টালার থাকে না, ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ার তো একটু কাঠখোট্টা টাইপের মানুষ আর কি, স্যার এত বেশি কালার টালার থাকে স্যার না, কালোর লিখলে স্যার হবে। কন্টেন্টটা কিভাবে আপডেট করা হয়েছে ওটা হচ্ছে স্ক্রিনটা একটু হ্যাং করে গেছিল, ওই জিনিসটা বুঝতে পারিনি, ওটা একটু দেখাবেন? মানে ওই যে টেবল অফ কন্টেন্টস এ গিয়ে তুমি জাস্ট ক্লিক করলে উপরে দেখে দেখবে যে আপডেট টেবিল নামে একটা অপশন আছে, ঠিক আছে? আপডেট এন্টার টেবিল দিলে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে আর কি, কোনটা কত নাম্বার পেজের মধ্যে আছে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, তোমাকে এখানে চেঞ্জ করা লাগবে না আর কি, থ্যাংক ইউ জাস্ট আপডেট করে দিলে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। স্যার ঠিক আছে, এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আর কি। তোমরা যখন দিবা তখন হচ্ছে এটাকে অবশ্যই পিডিএফ হিসেবে দিবা আর কি, স্যার স্যার ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে দেওয়ার দরকার নেই, পিডিএফ করে তারপর হচ্ছে দিয়ে দিবা আমাকে। স্যার একটা কথা স্যার, এখন আসা হচ্ছে লেটেকে কিভাবে লিখবো। ঠিক আছে, লেটেকে লেখার জন্য তোমার দুইটা ইয়া লাগে, একটা হচ্ছে তোমার, তুমি যদি মাইক্রোসফট ইসে থাকো, উইন্ডোজে থাকো, তখন হচ্ছে স্যার তোমরা সি প্রোগ্রামিং শেখানো হয়েছিল না? জি স্যার, সি সি প্রোগ্রামিং প্রোগ্রামিং করছিলাম একটু একটা যদি কোর্স। থিওরিটিক্যাল আউটপুটের ব্যাপারটা একটু বলতেন স্যার। থিওরিটিক্যাল আউটপুটের ব্যাপার মানে? মানে স্যার ওখানে যে ম্যাটল্যাবের কথা বলা ছিল স্যার, মানে ওটা যদি একটু বলতেন স্যার। কোনটা কোনটা দাঁড়া। স্যার এখানে যেই আমাদের যে সেকশনের নামগুলো আছে, মানে আপনি যেই ইয়াটা ওই পিডিএফ এ স্যার, মানে লেটেক্স এর ফাইলটাতে ওখানে তো কিছু মানে কিছু হয়তো আমাদের মানে কিছু সেকশনের নাম হয়তো আমাদের এই রিপোর্টটার সাথে রিলেভেন্ট না, তো সেটা কি আমরা হ্যাঁ হ্যাঁ, এইটা জাস্ট একটা স্যাম্পল রিপোর্ট। এটা হচ্ছে আমি ওই যে 16 ব্যাচে যখন আমি কোর্স নিয়েছিলাম তখন 16 না 17 ব্যাচ সম্ভবত, 17 না 16 ব্যাচে, ওটা হচ্ছে তোমার যে 2 তে যখন ছিল ইলেকট্রনিক্স 2 তে, তখন ওদেরকে জাস্ট এই টেমপ্লেটটা দিয়েছিলাম আর কি, জাস্ট ওইটাই দিয়ে দিছি তোমাদেরকে। যেগুলো তোমাদের সাথে রিলেভেন্ট না তুমি চেঞ্জ করে দিবা, কোনো সমস্যা নেই, এটাই দিতে হবে এরকম না। যেমন প্রথমে আমি অবজেক্টে দিয়েছিলাম, অবজেক্টে তুমি যদি না দিতে চাও কোনো সমস্যা নেই, বা অ্যাসাইনমেন্ট টপিক হিসেবে দিতে পারো, বা অন্য কোনো নামে দিতে পারো, কোনো সমস্যা, তোমরা নিজেদের মতো করে লিখবা আর কি, বুঝতে পারছো? নিজেদের মতো করে লিখবে, এমন ভাবে লিখবে যাতে নতুন কেউ এই রিপোর্টটা পড়লে মোটামুটি ধরো যে কমন সোর্স, কমন গেট, কমন রেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পাবে যে এরকম 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 হইতে পারে। ঠিক আছে, ম্যাটল্যাবের ব্যাপারটাও মনে হয় মানে আগের ওই কোর্সের সাথে রিলেটেড আর কি, মানে ওই পোরশনটা, মানে কারণ আপনি তো মনে হয় ম্যাটল্যাবের কোনো কাজ দেন। স্যার স্যার ওই যে গ্রাফগুলো যে আঁকতে হবে স্যার, ওগুলো তো সিমুলেশন করতে হবে প্রথমে, তাই না? তো আমার তো ওটা তো ম্যাটল্যাব ছাড়া আর কোনো ওয়ে নেই। কোন গ্রাফগুলা? স্যার ওই কমন সোর্স, মানে আমরা যে বায়াসিং গুলো করব বা ব্যাখ্যা যে দিব ডিসি বায়াসিং, তো সেক্ষেত্রে আমাদের গ্রাফগুলো লাগতেছে না, কিভাবে অ্যামপ্লিফাই হচ্ছে জিনিসটা, সিগন্যাল একটা যে দিচ্ছে সেই সিগন্যালটা কিভাবে অ্যামপ্লিফাই হচ্ছে, ওগুলো ব্যাখ্যা করতে হলে গ্রাফ তো লাগবে না স্যার? ওইটা তুমি যদি পি স্পেস অথবা প্রোটিয়াসের সিমুলেশন করো তাহলে তো তুমি ওখানেই পেয়ে যাবা। হ্যাঁ স্যার বুঝতে পারছি, মানে অটোমেটিক্যালি ওখানে ওইটাই জেনারেট হয়ে যাচ্ছে, তাহলে তো আমার আলাদা করে ম্যাটল্যাবেরটা লাগতেছে না। না ম্যাটল্যাব লাগতেছে না, তুমি যদি ম্যাটল্যাবে ইয়ে করতে চাও বা ইকুয়েশন দিয়ে তখন করতে পারো আর কি। যেমন একটা জিনিস হচ্ছে তুমি যদি মসফেটটাকে পুরো সার্কিটটাকে সিমুলেশন করতে চাও, পুরো জিনিসটা যে পি স্পেসে যেরকম করে এই কাজটা তুমি ম্যাটল্যাবে করতে পারবা। আচ্ছা স্যার, যাই হোক ওটা তুমি করতে পারবে। হ্যাঁ স্যার, সিমুলেশনের জন্য স্যার র্যান্ডম ভ্যালু আমরা যা ইচ্ছা তা নিতে পারবো, তাই না? হ্যাঁ নিতে পারবা স্যার। ওই জিনিসটা স্যার একটু তাহলে দেখেন স্যার, সিমুলেশনের মানে ভ্যালুটা কিভাবে ওটা তো বললাম, একটু ওয়েট করো শেষের দিকে স্যার। দেখাবো আর কি। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, উইন্ডোজের জন্য যদি লেটেক ইয়ে করতে চাও তাহলে প্রথমে একটা হচ্ছে যে এখানে মিকটেক নামে একটা ইয়ে আছে। যেমন সি প্রোগ্রামিং এ তোমরা যখন কোডগুলো কোথায় লিখছিলা? কেউ হয়তো ধরো যে কোড ব্লকসে লিখছো, কেউ ধরো যে ভিজুয়াল সি প্লাস প্লাসে লিখছো, অথবা কেউ অন্য কোনো এডিটরে লিখছো আর কি। ঠিক আছে, সি প্লাস প্লাস অথবা সি কোডের জন্য প্রথমে হচ্ছে একটা কম্পাইলার লাগে। ঠিক আছে, যেমন একটা কম্পাইলার নাম হচ্ছে তোমার জিসিসি কম্পাইলার নাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার GNU C কম্পাইলার নামে একটা কম্পাইলার আর কি। ঠিক আছে,
প্রথমে এইটা কাজ হচ্ছে তোমার যে কোনো সি কোডটাকে সে কম্পাইল করে আউটপুট ফরম্যাটে নিয়ে যাবে আর কি। আর বাকি আমরা যত কোড ব্লকস বা এই সেই যেগুলো আমরা ইউজ করতাম সেগুলো হচ্ছে তোমার একটা টেক্সট এডিটর হিসেবে কাজ করে। বুঝতে পারছি? এটার মধ্যেও যে আমি যে লেটেক যে ফাইলগুলো লিখবো ওই ফাইলগুলোকে কম্পাইল করার জন্য বা এটাকে পিডিএফ বানানোর জন্য আমাকে একটা কম্পাইলার লাগবে। কম্পাইলারটা হচ্ছে তুমি মিকটেক ইউজ করতে পারো যদি উইন্ডোজ ইউজ করো, অথবা তুমি আরেকটা তোমার হচ্ছে টেক্সট লাইভ, ওটা ইউজ করতে পারো আর কি। ঠিক আছে, মোটামুটি উইন্ডোজে যারা ইউজ করে তাহলে মোটামুটি যে মিকটেক এইটাকে ইউজ করে আর কি। তো এটা এখানে যাবা miktek.org, ডাউনলোড যাওয়ার পরে এখানে দেবা ইনস্টলের একটা অপশন আছে, 240 মেগাবাইট ডাউনলোড করবা আর কি। নেক্সট হচ্ছে তুমি টেক্সট এডিটর কোনটা দিবা। টেক্সট এডিটরের মধ্যে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে তোমার টেক্সট স্টুডিও, আর এটা হচ্ছে তোমার টেক মেকার। আমার কাছে টেক্সট স্টুডিও যেটা আছে এটা একটু ইজি মনে হয়, দেখতে একটু বিদঘুটে টাইপের, কিন্তু কিছু সুবিধা পাওয়া যায় আর কি। এটা ডাউনলোড করে নিবা আর কি। প্রথমে হচ্ছে মিকটেকটা ইনস্টল করবা, ইনস্টল করার পর নেক্সট হচ্ছে এই যে এইটাকে ইনস্টল করবা আর কি, ডাউনলোড করে ইনস্টল করে নিবা। তা আমার এই যে উইন্ডোজে সম্ভবত এটা নাই। তো যাদের বাসাতে ধরো যে আছে, মানে সবসময় তুমি নেট কানেকশন আছে, ঠিক আছে, যাদের সবসময় ধরো যে নেট নাই, ধরো যে মোবাইল দিয়ে চালাচ্ছ আর কি, তাদের আমি বলবো যে প্রথমে এই দুটাকে ইনস্টল করে নিবা, তাহলে কম্পিউটার থেকে এটা ইজিলি চালাতে পারবা আর কি। ঠিক আছে, আপাতত এটা ইনস্টল করে নিই। স্যার লেডেক্স এর কাজটা কি, এটা যে আমরা কি করি? হ্যাঁ দেখাচ্ছি একটু ওয়েট করো, দেখাচ্ছি। এটা ইনস্টল করে নিবা। ইনস্টল করে এখন যেটা হচ্ছে লেটেকের কাজ হচ্ছে তুমি যে কোনো ওই রিপোর্ট লেখা যায় আর কি। ঠিক আছে, যে কোনো টাইপের রিপোর্ট লেখা যায়। স্যার ওইটা কি আমরা ওয়ার্ডে লিখতে পারবো না? হ্যাঁ ওয়ার্ডে লিখতে পারবা, ওয়ার্ডে লিখতে পারবা, কিন্তু ওয়ার্ড আমার থেকে লেডেক্স লাগছে না। হ্যাঁ না, লেটেক লাগতেছে না। তুমি ওয়ার্ডে তুমি যখন একটু বড় সড়ো রিপোর্ট লিখতে যাবা বা যে থিসিসের রিপোর্ট লিখতে যাবা তখন দেখবা যে ওয়ার্ডে লেখা প্রচুর ঝামেলা। ঠিক আছে, তার থেকে লেটেকে অনেক ঝামেলা আছে আমি জানি, তারপর আছে লেটেককে অনেক সময় বেশি প্রেফার করে আর কি। যেমন তুমি বাইরের যত ইউনিভার্সিটি মানে আছে ওয়ার্ড সবগুলোতে থেকে স্যার সুবিধাটা কি হবে? এটা আগে তোমাকে শুরু করতে দাও। জি স্যার। ঠিক আছে, আচ্ছা যাদের এটা নাই আর কি, ঠিক আছে, যারা মানে কন্টিনিউয়াসলি ওই ইউজ করতে পারবা, নেট কানেকশন আছে, তাদের জন্য হচ্ছে আমি বলবো যে ওভারলিফ নামে একটি আছে, overleaf.com, এটাতে যাবা, এটা অ্যাকাউন্ট খুলবা একটা। ঠিক আছে, লগ ইন করলে এরকম একটা অপশন আসবে আর কি। নিউ প্রজেক্টে গেলা, এটা জাস্ট একটা প্রজেক্ট ওপেন করলা। আচ্ছা, প্রজেক্ট ওপেন করলে প্রথমে এখানে ধরো main.txt নামে একটা ফাইল থাকবে। এটার মধ্যে কিছু বাই ডিফল্ট আগে থেকে কিছু কথা লেখা আছে, যেমন একটা হচ্ছে তোমার স্ল্যাশ ডকুমেন্ট ক্লাস, এটা হচ্ছে আর্টিকেল দেয়া আছে, ইউজ প্যাকেজ, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে টাইটেল, অথর, ডেট, বিগিন ডকুমেন্ট, তারপর হচ্ছে মেক টাইটেল, সেকশন, তারপর হচ্ছে এন্ড ডকুমেন্ট। ঠিক আছে, এরকম কিছু লেখা এখানে দেয়া আছে আগে থেকেই। তাহলে যে কোনো লেটেক ফাইলের জন্য প্রথমে তোমার ডকুমেন্ট ক্লাস থেকে ডিফাইন করতে হবে এটা কি ধরনের ক্লাস হবে। ঠিক আছে, যদি আর্টিকেল হয় তাহলে আর্টিকেল, যদি রিপোর্ট হয় তাহলে রিপোর্ট ফরম্যাট, যদি অন্য কোনো প্যাকেজ ইউজ করতে চাও তাহলে হচ্ছে এখানে প্যাকেজ গুলোকে দিতে হবে আর কি। যে কোনো প্যাকেজ ইউজ করার জন্য একটু ধৈর্য সহকারে শোনো। ঠিক আছে, কারণ এই জিনিসটা হচ্ছে অনেকে শিখে না, পরে দেখা যায় যে পরবর্তীতে অনেকে ভোগে আর কি। তুমি যদি ইউজ নাও করো অন্তত শিখে রাখো যে জাস্ট এই জিনিসটা দিয়ে এরকম এরকম কাজ করে। ঠিক আছে, তাইলে পরবর্তীতে সুবিধা হইতেও পারে না হইতে পারে, কি জাস্ট আপাতত শিখে রাখো আর কি। আচ্ছা, ইউজ প্যাকেজ, যদি অন্য কোনো প্যাকেজ ইউজ করতে চাই তাহলে আমি এখানে হচ্ছে ইউজ প্যাকেজ দিয়ে ওই প্যাকেজের ইনফরমেশনটা এখানে দিয়ে দিব। আচ্ছা, দেন হচ্ছে যদি আমি এখানে যে টাইটেলটা যেটা দিব, টাইটেলটা এখানে থাকবে স্ল্যাশ টাইটেল। এটা স্ল্যাশ দিয়ে যেগুলো থাকবে সবগুলো হচ্ছে তোমাদের লেটেকের কমান্ড। ঠিক আছে, কমান্ড দিয়ে আমি টাইটেলের মধ্যে যে লেখাটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এই হিসেবে থাকবে। আচ্ছা, দেন হচ্ছে অথর, তারপর হচ্ছে ডেট, বিগিন এবং এন্ড ডকুমেন্টের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে ডকুমেন্টের মধ্যে যাবে। আচ্ছা, এখানে দেখো যে স্ল্যাশ মেক টাইটেল নামে একটা কমান্ড দেয়া আছে। মেক টাইটেল মানে হচ্ছে এক একটা ডকুমেন্টের বাই ডিফল্ট হিসেবে এরকম ভাবে থাকে। দেখো ডান দিকে এই যে টোটাল লেটেক কোডটাকে কম্পাইল করে যে পিডিএফটা পাওয়া গেছে, পিডিএফটাকে হচ্ছে ডান দিকে দেখাচ্ছে আর কি। যদি বড় করি দেখো যে অ্যাসাইনমেন্টের এটা টাইটেল ছিল, এটা হচ্ছে অথর, দেন হচ্ছে এখানে ডেট যেটা ছিল,
দেন এই জায়গায় নাম্বার 1 হয়ে তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন যেটা আসছে সেটা। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে এটা একটা সেকশন, দেখো সেকশন দিয়ে তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। সেকশনের পরে যদি আমি কোনো লেখা লিখি, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এই লেখাটা এখানে চলে আসবে আর কি। আমি যদি নতুন আরেকটা সেকশন লিখতে চাই, অবজেক্টিভ এরকম ভাবে চলে আসবে, ঠিক আছে। তুমি যতগুলা সেকশন এড করতে যাবা তাহলে সবগুলা এরকম ভাবে চলে যাবে। তুমি যদি চাও যে 1 এর আন্ডারে তুমি মাল্টিপল সাব সেকশন তুমি এখানে দিতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে ওই যে সেকশনের নিচে তুমি সাব সেকশন দিতে চাচ্ছ এখানে দিবা হচ্ছে স্ল্যাশ সাব সেকশন সাবসেকশন 1। স্যার স্যার আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা কি আর্টিকেলের আন্ডারে করব না, মানে ডকুমেন্ট প্লাস আর্টিকেল লিখবো নাকি রিপোর্ট লিখবো? এটা আমি একটা টেমপ্লেট তোমাদেরকে দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে, একটা টেমপ্লেট তোমাদেরকে। স্যার তো ওয়ার্ডের টেমপ্লেট, মানে স্যার সাথে ল্যাটেক্সের যেগুলো যে ছিল ওগুলো। স্যার ল্যাটেকের যে ইয়েটা দেওয়া আছে টেমপ্লেটটা, ওইটাতে হচ্ছে যে স্যার মানে কোডটা তো দেওয়া নাই, এই জন্য বলতে স্যার তো মেইন ইয়েটা দেওয়া আছে শুধু। কি দেওয়া আছে স্যার মেইন যে মানে ফাইনাল যে পিডিএফটা হয় আমাদের সেটা দেওয়া হ্যাঁ, আছে, মানে আরেকটা ল্যাটেকে দেওয়া আছে লিখার না, পরে। main.tex নামে একটা ফাইল দেওয়া আছে স্যার না, সেটা ওপেন করা যাচ্ছে না আর কি, ওই প্রবলেম তো হচ্ছে। ওপেন তুমি যদি ওইটাকে ইনস্টল করো, ওই যে মিকটেক আর হচ্ছে তোমার টেক্সট স্টুডিও, এই দুটো থেকে যদি ইনস্টল করো তখন এটা ওপেন হবে। যেমন অথবা ধরো যে স্যার আমি ওভারলিপে যদি আমি আপলোড করে দিই তাহলেও তো হয় মনে হয়। হ্যাঁ তাইলে হবে। ধরো যে আমি এই যে এটাকে জাস্ট আমি সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করলাম, এটাকে কপি করে এই টোটালটাকে এখানে নিয়ে আসলাম আর কি, ঠিক আছে। এখানে কিছু এরর দেখাচ্ছে, যেমন টাইটেল পেজ ডট টেক্সট এটা নাই, তাহলে এটাকে একটু আপলোড করে দিতে হবে। বা তুমি আপলোড স্যার উপর দিয়ে আপলোডের, হ্যাঁ এখানে ঠিক আছে। এই যে এটা হবে আর কি, ঠিক আছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে দেখো ডকুমেন্ট ক্লাস হচ্ছে 11 পয়েন্ট, মানে আমাদের নরমাল যে বডি টেক্সট যেগুলো আছে এগুলো তোমার 11 পয়েন্টের হবে। রিপোর্ট টাইপের একটা ক্লাস আর কি হবে। এখানে দেখো প্যাকেজ হিসেবে ইনপুট এনকোডিং একটা দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে গ্রাফিক্স প্যাকেজ একটা ইউজ করা হচ্ছে। এন্ড তোমার কাছে প্রথম দিকে যেটা মনে হবে যে প্রথম দিকে যে কোনো কিছু শিখতে আসলে কষ্ট হয়, তুমি লেটেকে তুমি যদি ইউজ করতে চাও তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ধুপধাপ কপি পেস্ট করে অনেক কিছু সুন্দর মতো করা যায় আর কি, ঠিক আছে। কিন্তু লেটেক্স শিখতে প্রথম দিকে একটু ঝামেলা মনে হবে, কিন্তু পরবর্তীতে তুমি যদি একটু বড় সাইজের ডকুমেন্ট করতে চাও, তুমি ভালো একটা রিপোর্ট যদি লিখতে চাও তাহলে লেটেকে লিখতে আমার মনে হয় যে বেশি ইজিয়ার, ঠিক আছে। স্যার এইখানে ফ্রন্ট সাইজটা কি 11ই রাখতে হবে? কারণ মানে লেখাটা একটু ছোট দেখায় তো। লেখাটা 11টাই আসলে তুমি যদি এটা প্রিন্ট করো তাহলে আসলে 11টাই মোটামুটি স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ আর কি। 12 দিতে পারো, সমস্যা নেই, 12 দিলে একটু বড় দেখাবে আর কি, কিন্তু 11টাই মোটামুটি আর কি। তুমি হয়তো দেখতে হচ্ছে, কিন্তু যখন তুমি প্রিন্ট করবে তখন মোটামুটি আমার কাছে মনে হয় যে দেখাবে, ঠিকই দেখাবে, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট প্রত্যেকটা কি কি কারণে ইউজ করতেছি সেটা বলতেছি। ধরো যে ইউজ প্যাকেজ, গ্রাফিক্স প্যাকেজটা ইউজ করলাম। গ্রাফিক্স প্যাকেজ মানে আমি যেহেতু এখানে আমি ইমেজ দিতেছি, ইমেজ দেখাচ্ছি, এই জন্য হচ্ছে গ্রাফিক্স প্যাকেজটা ইউজ করলাম। গ্রাফিক্স পাথ যেটা দেখো এখানে হচ্ছে দুইটা কার্লি ব্রেস দেয়া আছে, তো এখানে তোমার যদি মাল্টিপল পাথ থাকে, মাল্টিপল যে পাথ যেগুলো আছে এই পাথগুলো তুমি দিয়ে দিতে পারো। যেমন হচ্ছে আমাদের এখানে পাথ হচ্ছে ইমেজ একটা ফোল্ডারের মধ্যে সবগুলো ছবি রাখা আছে,
সেখানে হচ্ছে এই যে ইমেজ, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ এরকম একটা লেখা দেখানো দেয়া আছে আর কি। আচ্ছা দেন হচ্ছে ইউজ প্যাকেজ A4 পেপার, তারপর হচ্ছে উইথ এত, টপ এত, বটম এত, বাইন্ডিং অফসেট এগুলা। আচ্ছা জিওমেট্রি প্যাকেজ মানে এটার সাইজ গুলা কেমন হবে, A4 হবে না লিগ্যাল হবে না লেটার সাইজের হবে আর কি, জাস্ট এটা দেখানোর জন্য এই প্যাকেজটা ইউজ করলাম। নেক্সট হচ্ছে ফ্যান্সি হেডার। এই প্যাকেজটা কাজ হচ্ছে আমার যদি এখানে দেখো হেডার এবং ফুটার যদি অ্যাড করতে চাই, ঠিক আছে, যেমন এখানে তোমাদের যেটা করতে হবে হেডার ফুটারের জায়গায় তোমার নাম এখানে লিখতে হবে, তোমার আইডিটা এখানে রাখতে হবে, এখানে হচ্ছে তোমার ওই পেজ নাম্বারটা লিখতে হবে, উপরের দিকে হচ্ছে যেই টপিকটা এইটা এই পেজের মধ্যে আছে এই টপিকটার যাতে এখানে চলে আসে, বইয়ের মধ্যে যেরকম থাকে, ঠিক আছে। এটার জন্য জাস্ট এইগুলো লিখতে হবে, এখানে তোমাদের তোমার আইডিটা লিখবা, তোমার নাম লিখবা, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে বাই ডিফল্ট রেখে দিবা আর কি। অথরের জায়গায় তোমার নাম লিখবা। দেন হচ্ছে এই জায়গায় সেট কাউন্টার চ্যাপ্টার 1, এটা এখানে দেওয়া হচ্ছে এই জন্য যে রিপোর্ট ফরম্যাটের জন্য বাই ডিফল্ট এটা 0 থেকে কাউন্ট হয় আর কি, ওই যে অবজেক্টিভ যেটা এটা 0 থেকে কাউন্ট হতো, আমি জাস্ট এখানে 1 করে দেওয়াতে যে 1.1 থেকে 1.2 থেকে শুরু হচ্ছে এই। নেক্সট হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে ওই বিগিন ডকুমেন্ট, লাস্টের দিকে দেখবে হচ্ছে এন্ড ডকুমেন্ট নামে একটা অপশন থাকবে, তো সবগুলো হচ্ছে এখানে লিখতে হবে। তো প্রথমে তুমি যদি চাচ্ছ যে এখানে আমাদের এই যে টাইটেল পেজ, যেটা টাইটেল পেজটা তুমি যদি অন্য একটা লেটেক্স ফাইল থেকে কপি করে আনতে চাও তাহলে হচ্ছে ইনপুট দিবা, ইনপুট দিয়ে ওই যে লেটেক্স ফাইলটা তুমি নিতে চাচ্ছ, ধরো যে টাইটেল পেজ ডট টেক্সট নামে যে ফাইলটা আছে এই যে এটার মধ্যে দেয়া আছে আর কি। এটার মধ্যে তোমার টাইটেল পেজের মধ্যে অ্যাসাইনমেন্টের টাইটেলটা এখানে যাবে, এখানে লিখবা, এখানে কিছু স্পেস দেয়া আছে, যেমন এখানে বিগিন সেন্টার, আমরা ওই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেটা করতাম ওই যে অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট অথবা রাইট অ্যালাইনমেন্ট করে দিতে পারতাম, অথবা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারতাম। এখানে হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য হচ্ছে বিগিন সেন্টার, তারপর হচ্ছে এটা লাস্টে ক্লোজ করে দিতে হবে এন্ড সেন্টার, ঠিক আছে। তারপর মাঝখানে যে লেখাগুলো থাকবে সবগুলো তো তোমার সেন্টার অ্যালাইন হয়ে থাকবে আর কি। আচ্ছা অ্যাসাইনমেন্টের টাইটেল দেওয়া, তোমার নাম থাকবে, আইডি থাকবে, সবগুলা এই যে যে জায়গায় তোমার লেখা লাগবে এই যে জায়গায় তোমাকে চেঞ্জ করে দিতে হবে। আর এখানে চুয়েটের লোগো একটা থাকবে, নিচে যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো দিয়ে দিবা। আর এখানে টুডে দিয়ে একটা কমান্ড বোঝানো হচ্ছে তোমার যে কম্পিউটারে যে কারেন্ট যে টাইমটা আছে তুমি যখন কম্পাইল করতেছো ওই টাইমটা এখানে চলে আসবে। আচ্ছা এটা হচ্ছে টাইটেল পেজের কাজ, এটা সে এই মেইন ডট টেক্সট এর মধ্যে অটোমেটিক্যালি এখানে লোড হয়ে যাবে। নেক্সট আরেকটা কমান্ড হচ্ছে তোমার টেবল অফ কন্টেন্টস। মাইক্রোসফট ওয়ার্ডে টেবল অফ কন্টেন্ট যেরকম একটা অপশন দেওয়া ছিল, এখানে একটা টেবল অফ কন্টেন্টস এখানে চলে আসবে আর কি। ঠিক আছে, কন্টেন্ট দিয়ে এখানে তোমার পেজ নাম্বার গুলো, কোন পেজের মধ্যে কোন টপিক গুলো আছে সবগুলো এখানে চলে আসবে। আচ্ছা দেন হচ্ছে এখানে ক্লিয়ার পেজ দেওয়া হচ্ছে, তার মানে এরপরে যাতে অন্য কোনো লেখা এই পেজের মধ্যে না আসে, জাস্ট ক্লিয়ার পেজটা দিলাম। দেন ধরো যে এখানে হচ্ছে অবজেক্টিভ শুরু করলাম, একটা সেকশন শুরু করলাম আর কি, সেকশন দিয়ে তারপর হচ্ছে অবজেক্টিভ। এখন মাইক্রোসফট ওয়ার্ডে আমি যদি কোনো বুলেট লিস্ট বানাতে চাই তাহলে খুব সহজে উপরে অপশন থাকে, অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দিলে যে লেখাগুলো দিয়ে এন্টার দিলে এক একটা পর একটা তোমার বুলেট লিস্ট চলে আসে। এখানে একটু জাস্ট ডিফারেন্ট, একটু না একটু লিখতে কষ্ট হবে কি, বিগিন তারপর হচ্ছে আইটেমাইজ এন্ড আইটেমাইজ, তাহলে মাঝখানে যেগুলো থাকবে সবগুলো তোমার বুলেট লিস্ট হবে আর কি। বুলেট লিস্ট প্রত্যেকটা আইটেমকে সামনে হচ্ছে একটা কমান্ড লিখতে হয় স্ল্যাশ তারপর হচ্ছে আইটেম, তাহলে তুমি যে লেখাটা লিখবা এই লেখাটা এখানে চলে আসবে আর কি, যে লেখাটা লিখবে এখানে চলে আসবে, ঠিক আছে এটা। নেক্সট হচ্ছে ধরো হচ্ছে থিওরি, তুমি যদি কোনো থিওরি লিখতে চাও বা থিওরি আরেকটা সেকশন, থিওরি গুলো ধরো যে এখানে থাকবে আর কি, তুমি যা যা লিখতে চাও এরকম। আচ্ছা আরেকটা সেকশন হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামের মধ্যে এখানে জাস্ট ছবি যেটা থাকবে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম থাকে, জাস্ট কপি জাস্ট ছবি কপি করে কন্ট্রোল সি দিয়ে বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে হচ্ছে, এবং ওইটার মধ্যে অটোমেটিক্যালি তোমার এটা উইথ অথবা সাইজ গুলো চেঞ্জ করা যায়। এখানে একটু কষ্ট করতে হবে, একটু না একটু ভালোই কষ্ট করতে হয়। যেমন ছবি দেওয়ার জন্য প্রথম হচ্ছে বিগিন ফিগার, দেন হচ্ছে এন্ড ফিগার, এইটার মধ্যে আমি ছবির যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো এখানে দিব। আচ্ছা তারপরে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে কিছু অপশন দেয়া আছে, এইচ টি আর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দেয়া আছে। এইচ মানে হচ্ছে সে এখানে বোঝাবে যে এখানে যেই ফিগারটা দিতেছে এই ফিগারটা যেই পজিশনে ডকুমেন্টের মধ্যে রাখা আছে সে ওই পজিশনে দেখাবে। যখন এখানে সার্কিট ডায়াগ্রামের এই লেখাটার পরে ফিগারটা দেওয়ার কথা, সে চেষ্টা করবে এই লেখাটার পরেই ফিগারটা দিয়ে দিবে। আর টি মানে হচ্ছে যদি কোনো সময় সম্ভব হয় যে ছবিগুলোকে টপে রাখার, সে টপে রাখার চেষ্টা করবে। আর এই যে লেখাটা আছে
এক্সক্লেমেশন মার্ক যেটা, এটা হচ্ছে ফোর্স করা আর কি, যে সেই ছবিটাকে অবশ্যই এখানেই রাখবে। আমি ধরো যে এইটা যদি আমি তুলে দিই জাস্ট কন্ট্রোল সেভ করলাম, ছবিটা এখানে হয়তো থাকবে না আর কি। দেখো অবজেক্টিভ এটা, থিওরি এটা, সার্কিট ডায়াগ্রাম এই লেখাটার পরে ছবিটা এখানে থাকার কথা, এখানে না থেকে চলে গেছে হচ্ছে তোমার উপরে, যেহেতু আমাদের এখানে মানে এইটা লেখা নাই। সে যেটা করবে যে ছবিগুলোকে হয় টপে রাখবে অথবা বটমে রাখবে, অথবা যে জায়গায় রাখলে তোমার পিডিএফ সাইজের ডকুমেন্ট অপটিমাইজ হবে ওই পজিশনে সে অটোমেটিক্যালি রেখে দিবে। আর তোমার যদি মনে হয় যে না ঠিক আছে আমি যে জায়গায় চাচ্ছি এই জায়গায় যাতে থাকে, তাহলে আগে ওই পজিশনটা রেখে দিবা, এইচটি তারপর এক্সক্লেমেশন মার্ক দিয়ে লিখে দিবা। আচ্ছা, দেন হচ্ছে এখানে আরেকটা কমা, সেটা হচ্ছে তোমার সেন্টারিং দেয়া আছে, মানে ছবিটা যাতে সেন্টারে থাকে, সেন্টার অ্যালাইন হয়ে থাকে। দেন হচ্ছে যেই ছবিটাকে তুমি ইনক্লুড করবা, ঠিক আছে, ওইটার জন্য ইনক্লুড গ্রাফিক্স। দেন হচ্ছে ওই ছবিটার উইডথ কতটুকু হবে, উইডথটা এখানে বলে দিলা। যেমন এখানে হচ্ছে তোমার লাইন উইডথ মানে যতটুকু পর্যন্ত লেখাগুলো থাকবে, ঠিক আছে, এই পজিশন থেকে এই পজিশনে, এটার 70% আর কি, 0.7 ইন্টু হচ্ছে লাইন উইডথ। আর ছবি যেটা থাকবে ওই যে স্ক্রিনশট 1, এই যে স্ক্রিনশট 1.png যেটা, এই ছবিটাকে সেখানে দিবে আর কি। আচ্ছা, দেন হচ্ছে ছবিটার ক্যাপশন দিব, ক্যাপশন কমান্ড দিয়ে, ধরো যে এখানে জাস্ট সার্কিট ডায়াগ্রাম দেয়া আছে, হচ্ছে লেবেল দিব। লেবেলের কাজটা হচ্ছে ধরো তুমি চাচ্ছ যে আমি এই 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 ছবিটাকে কোনো একটা, ধরো যে ফর এক্সাম্পল এ স্যাম্পল সার্কিট ইজ শোন ইন ফিগার, আচ্ছা শোন ইন ফিগার, এখানে তুমি একটা নাম্বার দিতে চাচ্ছ, যে নাম্বারটা কি করবে এই ছবিটাকে পয়েন্ট করবে বা রেফার করবে, ঠিক আছে। তাহলে এখানে যে লেবেল দিয়ে একটা নাম দিয়ে দিবা, এই নামটাকে যে রেফারেন্স কমান্ডের ভিতরে এই নামটাকে দিয়ে দিবা আর কি। দিয়ে দিলে যেটা হবে যে তুমি সবসময় যদি এই ছবিটা চেঞ্জও হয়, তাহলে অটোমেটিক্যালি এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ ধরো যে আমি যদি আবার আরেকটা ছবি এখানে দিই, কন্ট্রোল সি, নাম দিলাম হচ্ছে 2, এখানে আরেকটা ছবি ছিল, দেখো এই ছবিটা যদি আমি এখানে এখানে প্লেস করা হতো, এই ছবিটা যদি এখানে প্লেস করা হতো, তাহলে ছবিটা ঠিক মতো বসতো না এবং এই লেখাগুলো তোমার নিচে চলে যেত। তো যদিও বলা আছে যে ছবিটা যাতে এই ছবিটার পরে হয়, তারপরে দেখো ছবিটা হচ্ছে পরের পেজে চলে গেছে আর কি, পরের পেজে চলে গিয়ে ছবিটার নাম্বার 1.2 হয়ে গেছে, জাস্ট টাইটেল ক্যাপশন যেটা ছিল সেটাই আছে, এবং ছবিটাকে রেফার করতেছি আমি এখান থেকে, ইজ শোন ইন ফিগার 1.2। যতগুলো তুমি যদি আরো ছবি এটার পরে অ্যাড করো, তাহলে এই নাম্বারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আরেকটা ছবি যদি এটার আগে তুমি অ্যাড করো, তখন দেখা যাবে এটা 1.3 হয়ে যাবে এবং এই নাম্বারটাও অটোমেটিক্যালি 1.3 হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেখানে টেবল অফ কন্টেন্টস যেরকম ভাবে দেয়া আছে, এখানে আরেকটা আছে টেবল অফ ফিগারস নামে অপশন। টেবল না লিস্ট অফ ফিগার, মানে আমি ভুলে গেছি কোনটা, যাই হোক ওইটা থাকলে তোমার যে ছবিগুলা যে পেজের মধ্যে থাকবে অটোমেটিক্যালি যে টেবল অফ কন্টেন্টস এর মতো করে এখানে চলে আসবে আর কি। এটা গেল। নেক্সট হচ্ছে যদি কোনো ইকুয়েশন অ্যাড করতে হয়, ঠিক আছে, যদি কোনো ইকুয়েশন অ্যাড করতে হয়, ধরো যে এটার মধ্যেই কোনো ইকুয়েশন অ্যাড করতে হলে এরকম টাইপের ইকুয়েশন গুলা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম দেখে দেখে তুমি বলে দিতা, এখানে জাস্ট একটু কষ্ট করতে হবে আর কি। ইকুয়েশন গুলো হচ্ছে তোমার বিগিন ইকুয়েশন এন্ড ইকুয়েশন, এই দুটার মধ্যে লিখতে হবে, এই দুটার মধ্যে আমি ইকুয়েশন গুলো লিখবো না। ইকুয়েশন লেখার কিছু স্পেসিফিক কিছু রুল আছে, যেমন এখানে যেটা লেখা হচ্ছে যে ধরো আমি চাচ্ছি যে ইয়াটা ভোল্টেজ গেইন এ ভি লিখবো, এ সাবস্ক্রিপ্ট হিসেবে তোমার ভি থাকবে, সাবস্ক্রিপ্টের জন্য তোমার এখানে হচ্ছে তোমার আন্ডারস্কোর ভি দিব, ঠিক আছে। ধরো যে এ ডিভাইড বাই বি দিব, মানে এ উপরে থাকবে বি হচ্ছে নিচে থাকবে, এটার জন্য তোমার ফ্র্যাকশন
ওই যে ফ্র্যাকশন কমান্ড যেটা সেটা দিব। প্রথমে হচ্ছে যেটা থাকবে সেটা উপরে থাকবে, পরে যেটা আছে সেটা বি নিচে থাকবে আর কি। এই যে এ বি ইকুয়াল হচ্ছে এ ডিভাইড বাই হচ্ছে বি। তুমি যদি স্কয়ার রুট দিতে চাও, আমাদের যেটা ছিল 1 স্কয়ার রুট দিতে চাইলে তারপরে হচ্ছে স্ল্যাশ এস কিউ আর টি কমান্ড দিয়ে এ প্লাস 1 প্লাস এ বি কিছু একটা দিয়ে দিন। ঠিক আছে, 1 প্লাস এ বি চলে আসছে। এ বি এর উপর তুমি যদি স্কয়ার দিতে চাও তাহলে হচ্ছে ওই টিলডা সিম্বল দিয়ে তারপর হচ্ছে 2 দিতে হবে। আচ্ছা এটা গেল। এখন দেখো যে প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যে এখানে একটা নাম্বার দেয়া আছে, নাম্বার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এগুলো তোমাকে আর মানে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না। এই জায়গায় 1.1 এর একটা নাম্বার হয়ে গেছে। আচ্ছা এখানে এই যে তুমি এটা দিতেছো, ইকুয়েশনটা দিতেছো, ইকুয়েশন দেওয়ার পরে দেখো ইকুয়েশন আমি যে একটা লেবেল দিয়ে দিব, যে যেই লেবেলটা দিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে আমি এটাকে রেফার করতে পারবো। যেমন ধরো যে এখানে প্রোভাইড ডিটেইল থিওরিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য অ্যাবাভ মেনশন স্যাম্পল ইকুয়েশন ইজ শোন ইন, এখানে রেফারেন্স দিয়ে এখানে আমি ওই ইকুয়েশনের যে লেবেল যেটা ছিল এটাকে এখানে অ্যাড করে দিব। আমি যদি এখানে এই অন্য একটা ইকুয়েশন দিই, সাপোজ ধরো যে এই ইকুয়েশনের উপরে এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ঠিক আছে, তাহলে এটা তোমার 2 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, এটা তোমার 1.2 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। ধরো যে এটা হচ্ছে আমি জাস্ট a প্লাস বিসি, তাহলে দেখো যে আমার যে যে স্যাম্পল ইকুয়েশন ইজ শোন ইন 1.2, তাহলে এটা যদিও সেকেন্ড ইকুয়েশন হয়ে গেছে, তাহলে আমাকে বাকি এই নাম্বারগুলো ম্যানুয়ালি দিতে হবে না আর কি, অটোমেটিক্যালি সেখান থেকে নিয়ে নেবে। আচ্ছা এই গেল হচ্ছে ইয়া। নেক্সট আছে হচ্ছে টেবিলের ক্ষেত্রে। যেমন যে কোনো টেবিল অ্যাড করার সময় আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেটা করি যে ইনসার্ট টেবিলে যাই, ইনসার্ট টেবিলে যাওয়ার পরে দেন হচ্ছে ওই কতগুলা রো লাগবে বা কতগুলা কলাম লাগবে সবগুলো ইয়া করে দিই, লিখে দিই আর কি। লিখে দেওয়ার পরে জাস্ট ওই টেবিলটা হয়ে যায়। তো প্রত্যেকটা সেলের মধ্যে আমরা যে ভ্যালুগুলো বসাই দিই। এখানে একটু ডিফারেন্ট, প্রথমে হচ্ছে বিগিন টেবিল, তারপর হচ্ছে এন্ড টেবিল দিয়ে প্রথমে ধরো যে আমি টেবিলটাকে পুরো যে টেবিলটা আছে এই টেবিলটাকে সেন্টারিং করতে চাই, মানে জাস্ট লেফট অথবা রাইট না হয়ে মানে মাঝখানে থাকবে আর কি, সেন্টারিং করতে চাই। টেবিলের একটা ক্যাপশন থাকবে, ক্যাপশনের নামটা ধরো যে টেবিল 1, যে কালেক্টেড ডাটা এরকম ভাবে দিয়ে দিলাম, সরি টেবিল 1 থাকবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি যে ডাটাগুলো বসাবো, যে ডাটাগুলো বসাবো এই ডাটাগুলো হচ্ছে আমাকে এরকম ভাবে দিতে হবে আর কি। ধরো যে বিগিন টেবুলার, তারপর হচ্ছে এন্ড টেবুলার, এটা দিলাম। এটার মধ্যে আমাদের ডাটাগুলো দিতে হবে। যেমন ডাটাগুলো দেওয়ার ক্ষেত্রে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার এখানে কয়টা কলাম আছে সেটা এখানে স্পেসিফাই করে দিতে হবে। যেমন এখানে কলাম আছে তোমার 3টা, যে রিডিং নাম্বার, তারপর হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, তারপর হচ্ছে মেজার্ড কারেন্ট, 3টার মধ্যে দেখো যে এই পাশে আমার একটা বাউন্ডারি আছে, এই পাশে বাউন্ডারি আছে, এই পাশে বাউন্ডারি আছে, এই পাশে বাউন্ডারি আছে। তাহলে এখানে দেখো যে যেটা করা হয়েছে, এই যে একটা পাইপ ক্যারেক্টার দেয়া আছে, পাইপ ক্যারেক্টারটা কাজ হচ্ছে এই যে কলামটা আছে এই কলামের যেই কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে লেফট অ্যালাইন থাকবে, ধরো যে মাঝখানে এটা দিলাম হচ্ছে সেন্টার অ্যালাইন থাকবে, আর ডান পাশে দিলাম হচ্ছে রাইট অ্যালাইন থাকবে। তাহলে যেই ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো হচ্ছে প্রথম সেলের যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে তোমার লেফট অ্যালাইন থাকবে, মাঝের সেলের ভ্যালুটা হচ্ছে তোমার সেন্টার অ্যালাইন থাকবে, আর ডান পাশে যেটা আছে সেটা তোমার রাইট অ্যালাইন থাকবে। তোমার যদি মনে হয় যে সবগুলো আমাদের লেফট অ্যালাইন থাকবে তাহলে তো সবগুলো হচ্ছে এল দিয়ে দিবা, আর যদি মনে হয় যে সবগুলো হচ্ছে সেন্টার অ্যালাইন থাকবে তাহলে সবগুলো হচ্ছে সেন্টার দিয়ে দিবা আর কি। আচ্ছা দেন হচ্ছে এইচ লাইন, এইচ লাইন মানে হচ্ছে হরাইজন্টাল লাইন, এখানে একটা লাইন দিয়ে দিবে, যে উপরে যে লাইনটা আছে উপরের লাইনটা এখানে দিয়ে দিবে। আচ্ছা দেন হচ্ছে টেক্সট বিএফ, টেক্সট বিএফ এর কাজটা হচ্ছে আমি যদি কোনো লেখাটাকে বোল্ড হরফে দিতে চাই, বোল্ড ফেসে যদি দিতে চাই তাহলে হচ্ছে টেক্সট বিএফ টা দিয়ে দিব আর কি। বিএফ দিয়ে যে লেখাটা আমি দিতে চাই সেটা হচ্ছে এখানে থাকবে। আচ্ছা এই এন্ড সিম্বল দিয়ে এম্পারসেন্ট সিম্বল দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে এইখানে এটা হচ্ছে প্রথম সেলের কন্টেন্ট, এটা হচ্ছে সেকেন্ড সেলের কন্টেন্ট, আর এম্পারসেন্ট এটা হচ্ছে তোমার থার্ড সেলের কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমি নিচের লাইনে যেতে চাই তাহলে হচ্ছে এখানে দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব। দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে সে নিচের লাইনে যাবে। নিচের লাইনে যখন যাবে তখন সে প্রথমে সে যেটা করবে, প্রথমে একটা হরাইজন্টাল লাইন টানবে,
দেন হচ্ছে সেই ভ্যালুগুলো দিবে আর কি। তো প্রথমে একটা হরিজন্টাল লাইন দিলাম, দেওয়ার পরে তারপর হচ্ছে 1, সেকেন্ড সেলে হচ্ছে 2, তারপর হচ্ছে থার্ড সেলে হচ্ছে 10, এরকম ভাবে দিতে দিলাম। যদি আরো অ্যাড করতে চাই তাহলে নেক্সট সেলে যাব, হরিজন্টাল লাইন দেওয়ার পরে ধরো যেখানে দিলাম হচ্ছে 2, 3, 20। কই টেবিল কই গেল? হয়তো এরকম ভাবে চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি হচ্ছে মানে ইয়ে আর কি, যেগুলোতে একটু ঝামেলা হয় সেটা হচ্ছে তোমার এই যে ইকুয়েশন লেখা বা ফিগার অ্যাড করা আর হচ্ছে টেবিলে। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি এখানে দিয়ে দিবা আর কি। আমি তোমাদেরকে জোরাজোরি করতেছি না যে এখানে লেটেকে অবশ্যই দিতে হবে, তুমি যে লেটেকটা শিখে রাখলে তুমি ভালো হবে আর কি। স্যার এখানে একটু সাইটেশন কিভাবে করে দেখাবেন? আচ্ছা, সাইটেশন কিভাবে করে সেটা হচ্ছে সাইটেশনের জন্য এখানে লাস্টের দিকে বিবলিওগ্রাফিতে সবসময় লাস্টের দিকে অ্যাড করা হয়। তো প্রথমে হচ্ছে বিবলিওগ্রাফি স্টাইলটা কেমন হবে, যে স্ল্যাশ দিয়ে বিবলিওগ্রাফি স্টাইল, এখানে হচ্ছে তোমার IEEE TR এটা দিলাম, অথবা তুমি এখানে প্লেনও দিতে পারো আর কি, সমস্যা নেই। দেন হচ্ছে বিবলিওগ্রাফি দিয়ে বিবলিওগ্রাফি ফাইলটা তোমাকে এখানে অ্যাড করে দিতে হবে। বিবলিওগ্রাফি ফাইল বলতে আসলে কি বোঝায়, এখানে দেখো যে ফাইলটা দেয়া আছে, তো দেয়াই নেই। বিবলিওগ্রাফি এটা দিলাম আর কি। হ্যাঁ, এখানে তুমি প্রত্যেকটা আইটেম এখানে অ্যাড করে দিবে আর কি। যেমন ধরো যে কোনো ধরো যে সেড্রা স্মিথ মাইক্রো ইলেকট্রনিক সার্কিট, স্যার এমনিতে মনে হয় ওই গুগল স্কলার থেকে ইয়াগুলো কপি করে দেয় গুগল স্কলার থেকে করা যায়। আরেকটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেন্ডেলি নামে একটা ইয়ে আছে, ওখানে সবচেয়ে সহজে পাওয়া যায় আর কি। কিন্তু স্যার মানে আমাদের তো ধরেন এরকম সহজ কোনো একটা টেক্সট বুককে ইয়া করা লাগে আর কি। হ্যাঁ, তো সেটা মানে গুগল স্কলার দিয়ে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা। স্যার ওভারলিপে কি এরকম টেবল বা সাইটেশনের জন্য মানে রেডিমেড কোনো ফরম্যাট দেওয়া থাকে? ওভারলিফে থাকে না, তবে ওই যে টেক্সট স্টুডিও যেটা, সেটাতে একটা উপরের দিকে আইকন থাকে আর কি, ওটাতে তুমি সহজে দিতে পারবে আর কি। তাহলে কমান্ড গুলো তোমার মনে রাখার দরকার হবে না, উপরের দিকে থাকবে।
আচ্ছা আমি আগে একটা দেখাই কি করলাম এটা। আচ্ছা আচ্ছা আরেকটা আছে এইভাবে না দিয়ে যে বিগিন দ্য বিবলিওগ্রাফি আচ্ছা বিব আইটেম দিয়ে এখানে তুমি একটা নাম লিখতে পারো, ধরো যে সেডরা বই, এখানে একটা নাম লিখে দিবা। দেখো এখানে আমি যদি জাস্ট অ্যাড করে দিই থিওরি সাইট দিয়ে এই দেখো যে আমি ফর সাইটেশন লাস্টের দিকে ওই যে বিগিন দ্য বিবলিওগ্রাফি তারপর হচ্ছে এন্ড বিবলিওগ্রাফির মধ্যে প্রত্যেকটা আইটেমকে এরকম ভাবে দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, ধরো যে প্রথমে নামটা দিলাম হচ্ছে মাইকেলস কিছু একটা সাপোজ, কি আছে অথরের নাম, তারপর হচ্ছে যে বইটা লিখছে সেই বইটার নাম, তারপর হচ্ছে তোমার ম্যাসাচুসেটস 1993 এরকম ভাবে দিয়ে দিলাম। ধরো যে তুমি এখানে দিতে পারো যে সেডরা স্মিথ, সেডরা স্মিথ, সেডরা তো না স্মিথ, দেন হচ্ছে বইয়ের নামটা ছিল হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক সার্কিটস, বাকি ইনফরমেশন গুলো এখানে দিয়ে এটাকে তুমি এখানে সাইট করবে আর কি। যে তুমি যদি কোনো জায়গায় সাইট করতে চাও যে এই ইনফরমেশনটা আসলে ওই বই থেকে নেওয়া হচ্ছে, তাহলে এখানে একটা কিওয়ার্ড দেয়া থাকে বিব আইটেমের মধ্যে, যেমন এই এই ইনফরমেশনটাকে তুমি যখন সাইট করবা তখন কি নামে সাইট করবা আর কি, তাহলে এই এই নামটা দিতে হবে আর কি। এটা একটা ইউনিক নাম হতে হবে, যতগুলো তুমি এখানে সাইটেশন দিবা সবগুলোর জন্য একটা ইউনিক নাম হতে হবে আর কি। তো এখানে জাস্ট নাম দিলা এটা, তারপর যখন তোমার এখানে সাইট করতে ইয়ে হবে, ধরো যে ফর সাইটেশন এখানে তোমার সাইট দিয়ে ওই নামটা দিয়ে দিলা, তাহলে যেটা হবে যে যেই তুমি আইটেম গুলো এখানে অ্যাড করতেছো ওই আইটেমের মধ্যে অটোমেটিক্যালি নাম্বারিংটা হয়ে যাবে, প্লাস হচ্ছে যেখানে তুমি সাইট করতেছো ওই সাইটের মধ্যে কত নাম্বার বিব আইটেমটাকে তুমি এখানে সাইট করতেছো সেটা এখানে চলে আসবে। সাপোজ ধরো যে এখানে তুমি যদি দুইটা বইটাকে সাইটেশন করতে চাও, ওই যে এখানে কয়টা দেয়া আছে, যেমন একটা হচ্ছে আইনস্টাইন দেয়া আছে সাইটেশন, জাস্ট কমা দিয়ে এটা দিয়ে দিলা আর কি। তাহলে এই যে কই গেল, এই যে 1 আর 2 মানে জাস্ট এই ইনফরমেশনটা 1 এবং 2 নাম্বার বইয়ের মধ্যে আছে, অথবা তুমি চাইলে আলাদা করে দিতে পারো আর কি। যে আচ্ছা ঠিক আছে আমি একসাথে না দিলাম না, ফর সাইন দিয়ে তাহলে এরকম ভাবে চলে আসবে। তুমি যতগুলা সাইটেশন এখানে অ্যাড করে দিবা সবগুলো তুমি এখানে ভাবে যে রেফারেন্স করে দিতে পারবে আর কি। এই ফর সাইটেশন এই কথাটা তো লেখার দরকার নেই মানে। না না এটা জাস্ট আমি এমনিতে দেখালাম আর কি, অন্য কোনো জায়গায় ইউজ করতে চাইলে তুমি সাইট দিয়ে তারপর হচ্ছে যেই ট্যাগটা থাকবে ওই ট্যাগটা দিয়ে এখানে সাইট করে দিবা। স্যার আমরা কোনো একটা প্যারাগ্রাফ লেখার সময় ওয়ার্ডে যেমন ট্যাব করে একটা নতুন প্যারাগ্রাফ শুরু করতাম আর কি, তো এমনিতে ল্যাটেক্সে তো আমরা ফ্ল্যাশ লেফট ফ্ল্যাশ রাইট আর সেন্টার ইউজ করি, তো ট্যাব করার জন্য কোনো কি ইয়ে আছে মানে কমান্ড আছে? ট্যাব মানে ট্যাব মানে আমি কিছুটা স্পেস দিয়ে একটা প্যারাগ্রাফ শুরু করব আর কি, হ্যাঁ আচ্ছা এভাবে কিছু কি করা যায়? আচ্ছা ধরো যে সার্কিট ডায়াগ্রামের মধ্যে আমি জাস্ট এই লেখাটা লিখলাম, আসসালামু আলাইকুম, জি জি বলুন।
গেল। আচ্ছা আচ্ছা দেখো, যে আমি যদি জাস্ট একটা সিঙ্গেল ইয়ে দিয়ে লিখলে যেটা হয়, আমি এখানে জাস্ট পরের লাইনে লিখছি কিন্তু এখানে কিন্তু কোনো ইন্ডেন্টেশন দেখাচ্ছে না আর কি। আমি জাস্ট যদি আরেকটা দেই, তাহলে এই যে একটু ইন্ডেন্ট হয়ে তারপর সে দেখাচ্ছে আর কি। বুঝতে পারছি? স্যার তাহলে ধরেন আমি প্রোভাইড নেসেসারি যেটা ছিল আমি সার্কিট মানে সি এর নিচ বরাবর আমি লিখতে চাচ্ছি প্রথম প্যারাটাই, 1.3 এর নিচ বরাবর না লিখে সি এর নিচ বরাবর লিখতে চাচ্ছি, তাহলে আমি কি কমান্ড ইউজ আচ্ছা করব? আচ্ছা, তাইলে এটা ইয়া করতে হবে, এটা পুরো স্টাইল এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা ওখানে লাইন ব্রেক ঠিক আছে, ওটা আলাদা আর আগের কি। লাইনে। এটা হচ্ছে জাস্ট বেসিক স্টাইল আর আচ্ছা কি। আচ্ছা তুমি যদি চাও যে না আরো আমি ইয়া ইউজ করব, যেমন কিছু কিছু বইয়ের মধ্যে দেখবে যে প্রথম যে লেখাটা থাকে, প্রথম লেখাটা একটু বড়, প্রথম একটা ওয়ার্ডে প্রথম যে লেটারটা থাকে ওই লেটারটা একটু বড় থাকে আর কি, 2-3 লাইন জুড়ে থাকে, তারপর হচ্ছে জাস্ট লেখাগুলো শুরু হয়। ওগুলোর জন্য আলাদা কিছু স্টাইল ইউজ করে করা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এন্ড দেখো তুমি, আমি মনে হয় যে তুমি জাস্ট একটু প্রথম দিকে একটু কষ্ট হবে শিখতে, কিন্তু আমার মনে হয় যে শিখে ফেলাটা ভালো আর কি। স্যার ওয়ার্ড থেকে স্যার এখানে ল্যাটেক্সে স্যার কি কি সুবিধা পাওয়া যেতে পারে এক্সট্রা? কি কি সুবিধা পাওয়া যেতে পারে জি স্যার। ওয়ার্ডে? ওয়ার্ড একটা, আমি ওয়ার্ডের সুবিধা বলতে ওয়ার্ড হচ্ছে ইজি। এটা হচ্ছে তুমি যা লিখতে চাচ্ছ, মানে তুমি যা লিখছো ওরকমই হবে আর কি, কিন্তু এখানে হচ্ছে জিনিসটা কোডিং এর মতো আর কি। কেউ যদি HTML বা CSS টাইপের কিছু শিখে থাকো তাহলে দেখবে যে এরকমই আর কি, ওয়েবসাইট তুমি যেরকম লিখে লিখতেছো একটা কিন্তু আউটলুকটা অন্যরকম দেখাচ্ছে আর কি। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলা একটু যখন ইয়াগুলো টপিক গুলো যখন একটু বড় হবে, ঠিক আছে, তখন আসলে এই লেটেকে করাটাই ভালো আর কি, আমার কাছে যেটা মনে হয়। যেমন আমি ওই বিশেষ করে যখন তুমি 4th ইয়ারে গিয়ে থিসিস লিখবা, এখন বলতে পারো যে 4th ইয়ারে গিয়ে কি করবো না করবো এটা এখনই শেখাটা দরকার নেই, এখন আগে থেকে শিখে রাখলে ভালো। আর লেটেকের সুবিধা হচ্ছে এটা একটা ইয়ে আর কি, মানে স্ট্যান্ডার্ড সফটওয়্যার বলতে পারো। রিপোর্টের রাইটিং এর জন্য তোমার একবারে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড সফটওয়্যার হচ্ছে এটা নাম্বার 1 যেটা। দেন হচ্ছে ধরো যে মাইক্রোসফট ওয়ার্ড অথবা অন্য কোনো এইগুলো ইউজ করা যেতে পারে আর কি, কিন্তু নাম্বার 1 হচ্ছে তোমার লেটেক্স যেটা। আচ্ছা স্যার। এখন আর আমি বলবো যে এই যে ফিগার বলো, ফিগার প্লাস হচ্ছে তুমি ডকুমেন্টের যে কোয়ালিটি একটা, ঠিক আছে, কোয়ালিটি, তারপর হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বারিং, এই জিনিসগুলো যখন তোমার একটু বেশি লাগবে, যেমন আমরা যখন, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমাদের যে জিনিসগুলো বেশি লাগে সেগুলো হচ্ছে ইকুয়েশন লিখতে হয়। ঠিক আছে, তো এই ইকুয়েশন গুলো হচ্ছে খুব সহজেই লেটেকে লেখা যায়, যদি লেটেকের জন্য আলাদা সিনট্যাক্স আছে, যেমন নাম্বারিং, তারপর আমি ইকুয়েশন যখন লিখবো তখন এগুলোকে রেফারেন্স করা বা ঠিক মতো ইয়ে করা, এই জিনিসগুলো হচ্ছে লেটেকে খুব সহজে করা যায়। আর বাকি ফরম্যাটিং গুলো ধরো যে তুমি যদি প্রথমবার ফিক্স করে দিয়ে যাও তাহলে হচ্ছে বাকিগুলো মোটামুটি অটোমেটিক্যালি নিয়ে নিবে আর কি। প্রথমবার শিখতে একটু কষ্ট হবে, আমি এটা মানি, এবং কিছু ঝামেলা হয়, কিন্তু যে ঝামেলাগুলো হয় এটা আসলে শেখার পরে আসলে ঝামেলাগুলা মনে হয় যে এত বেশি হবে না। স্যার আসসালামু আলাইকুম। তুমি কি সালাম দেওয়ার জন্য বলছো নাকি, না কোনো কিছু বলবা? না না স্যার, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই অ্যাসাইনমেন্টের নাম্বারটা স্যার কিভাবে যোগ করবেন স্যার এর সাথে, ফাইনাল পরীক্ষার সাথে? অ্যাসাইনমেন্ট হচ্ছে 20। স্যার এখানে বলছেন স্যার অ্যাসাইনমেন্ট উইল ক্যারি 50% অফ ইওর সিটি মার্কস। না না, এটা জাস্ট এমনিতে লেখা ছিল, আগে যেটা লেখা ছিল ওটা জাস্ট এমনিতে। কোথায় লেখা ছিল? ক্লাসরুমে স্যার। অ্যাসাইনমেন্ট পিডিএফটার ভিতরে। ওই পিডিএফ না, ওটা জাস্ট এমনিতে দিয়েছিলাম আর কি। স্যার তাহলে স্যার নাম্বারিংটা স্যার কিভাবে করবেন স্যার, সেটা যদি একটু বলতেন, একটু ক্লিয়ার ধারণা দিতেন তাহলে স্যার ভালো টোটালের উপরে হতো। তেমন 20%। আর সিটির 20 মার্ক 20 আর অ্যাসাইনমেন্টের 20 আলাদা। হ্যাঁ আলাদা তো। মানে স্যার তাহলে 60 নাম্বার যে স্যার 20% মার্ক আমাদের সিটির উপরে যেটা ছিল সেটাতে স্যার কত নাম্বার অ্যাসাইনমেন্ট থেকে যাচ্ছে? সিটি আর তোমার অ্যাসাইনমেন্ট আলাদা না? জি স্যার। হ্যাঁ
আচ্ছা তুমি অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার ওই 20% মার্ক হিসেবেই ধরতে হবে। স্যার আগে তোমাদের কি তাহলে ছিল? স্যার আগে তোমাদের 4টা সিটি হইতো না? জি স্যার এখন কি নিয়ম করছে? এর নিয়ম হচ্ছে তোমার 3টা সিটি আর কি। স্যার 3টা সিটির তাহলে মধ্যে স্যার বেস্ট 2টা কাউন্ট করা হবে আর বাকি 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। ও আচ্ছা, এরকম না? তাহলে স্যার আপনার যে স্যার 2টা সিটি হওয়ার কথা ছিল, একটা সিটি তো আপনি নিয়ে নিয়েছেন, তো আরেকটা যেটা সেটা আপনি অ্যাসাইনমেন্টের মাধ্যমে নেবেন। আমি কি বললাম তুমি কি বুঝতেছো? আমি তোমার বলি কামরুল স্যার তোমাদের কয়টা সিটি নিছে? কামরুল স্যার একটা নিছেন। একটা নিছে। কোনো অ্যাসাইনমেন্ট দিছে? না এখনো দেন নাই, উনি অ্যাসাইনমেন্ট দেননি। বলছেন যে পরে আরেকটা সিটি নেবেন। আচ্ছা তাহলে ও আচ্ছা সিটি একটা নিবেন না? জি স্যার। আচ্ছা দাঁড়া তাহলে আমি কামরুলের সাথে একটু কথা বলবো না। তবে অ্যাসাইনমেন্ট আমি যতদূর করবো 20% মার্ক হিসেবে ধরো আর কি। ঠিক আছে 20% মার্ক ধরে তারপরে এটা করো। স্যার আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার লেটেক্সের যে ফরম্যাটটা আপনি দিয়েছেন ওইটা কি আমাদের আগে ওই সফটওয়্যার দুইটা ডাউনলোড করতে হবে না? মিডটেক্স আর টেক্সট স্টুডিও এই দুইটা ডাউনলোড করতে হবে না এটা পাওয়ার হ্যাঁ জন্য, তুমি যদি ওপেন ইন্টারনেট করার ছাড়া জন্য? ইউজ করতে চাও বা অফলাইনে ইউজ করতে চাও তাহলে ওই দুটো সফটওয়্যার দিয়ে করা যাবে। আর স্যার এমনিতে হলে ওই ওভারলিপটা করলে হবে? আর যদি তোমাদের মনে হয় যে না আমি ইনস্টল করব না, আমি জাস্ট এই ওভারলিপে করব, ওভারলিপে করা যায়। স্যার পিএস স্পাইসে না করলে প্রোটিয়াসে করলে হবে? হ্যাঁ হবে তো, আমি তো বলে দিছি পিস পাইসে করো অথবা প্রোটিয়াসে করো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার আর এটা ওইটা অপশনাল, তোমরা যেহেতু বলতেছো যে অনেকের শিখা হয় না, এটা অপশনাল বলতেছি, তবে শিখে রাখলে ভালো আর কি। স্যার তুমি প্রোটিয়াসে হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে কিন্তু সিমুলেশন করতে জানবা না, সেটা তো আসলে খুবই পিএস স্পাইসটা এখনো ভালো করে হয় নাই তো তাই। স্যার আপনি যদি কোন একটা রিসোর্স মানে আমাদেরকে শেয়ার করে দিতেন তাহলে পিস ভালো পাইসের হতো। জন্য স্যার এটা ভালো হয়েছে, স্পেসের জন্য একটা রিসোর্স শেয়ার করে দিন। মানে স্যার কোনো ধরেন ভালো প্লে লিস্ট বা কিছু থাকলে অনেক টিউটোরিয়াল স্যার যদি দিতে পারতেন স্যার তাহলে স্যার শিখতে সুবিধা হতো স্যার। পিস পাইসের জন্য স্যার আপনি যখন শিখেছিলেন স্যার কোথা থেকে শিখেছিলেন? আমি ওই কোর্সটা নেই নাই, নিলে শিখাইতাম। স্যার আপনি যখন স্টুডেন্ট অবস্থায় শিখেছেন? স্যার আপনি যখন আমাদের একটা ছিল বুয়েটে একটা ছিল তো ওখান থেকে পড়াইতো। স্যার কোনো বই নাই? বই আসলে লাগে না, এটা আসলে টপিকটা আসলে অনেক বড়, জাস্ট অল্প একটু শিখলে বাকিটা তুমি শিখতে পারবা, এরকম টাইপের আর কি। আমি তো কিছু করে রাখছি, বই যে রাখলাম। আচ্ছা মোটামুটি যারা চলে যেতে চাও চলে যেতে পারো আর কি, কোনো সমস্যা নেই, আমি বাকি দেখাই আর কি। স্যার হ্যাঁ স্যার আমরা যে সিমুলেশন করব, সিমুলেশন ডাটাগুলো কোথায় ইনক্লুড করব বা কি করব ওইটা একটু বলেন। বুঝি নাই। তো সিমুলেশন করতে ডাটা লাগবে স্যার, ডাটাগুলো স্যার কিভাবে ইনক্লুড করব একটু স্যার দেখে দিলে ভালো হয়। সিমুলেশন করতে ডাটা লাগবে। আচ্ছা এখানে কিছু রাখছিলাম, এগুলা নিতে পারো। স্যার ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আঁকা ওইটা কি সার্কিট ড্রয়িং সফটওয়্যার দিয়ে আঁকতে হবে? ওইটা সফটওয়্যার দিয়ে আঁকতে পারো অথবা নিজেও আঁকতে পারো, সফটওয়্যার দিয়ে আঁকলে সুবিধা। স্যার আপনি আজকে স্যার ওই আর ইনপুট আর আউটপুট বের কেমনে করতে হবে এটা একটু দেখাচ্ছিলেন, ওই পার্টটা স্যার একটু দেখাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা ধরো যে আমি যদি এইটাই সিমুলেশন করতে চাই, পিস পাইসে যদি করি, আমি পিস পাইসে কিছু ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করে দেবো না, যদি দেখে করতে পারবে আর কি। এটা ইনস্টল করবো প্রথমে অর্কেড পিসপাইস, স্কিমেটিক ওপেন করলাম,
অথবা ক্যাপচারেও করা যায়। আচ্ছা, প্রথমে আমাদের একটা মসফেট লাগবে। হ্যাঁ, একটা মসফেট লাগবে, রেজিস্টার লাগবে, ক্যাপাসিটর লাগবে, একটা সাইনুসয়েডাল ভোল্টেজ সোর্স লাগবে, আর গ্রাউন্ড লাগবে, আর হচ্ছে ভোল্টেজ সাপ্লাই, একটা ডিসি ভোল্টেজ লাগবে। তাহলে প্রথমে হচ্ছে এখানে যাব, ওই যে একটা মসফেট লাগবে। মসফেটে কিছু নাম্বার আছে, ধরো যে IRF 750 একটা নাম্বার। হ্যাঁ, সরি, IRF 150 এরকম একটা মসফেট নিলাম। ঠিক আছে, তারপরে লাগবে হচ্ছে, বা এখান থেকে নিতে পারো, অথবা ড্র, তারপর হচ্ছে গেট নিউ পার্ট, অথবা কন্ট্রোল জি দিতে পারো। জি দিয়ে আমি একটা রেজিস্টার নিব, রেজিস্টারের জন্য হচ্ছে আর প্রেস করলে হবে। রেজিস্টার থাকবে কোথায়? এইটা মসফেটের উপর একটা, নিচে একটা, এই পাশে একটা, এই পাশে, এদিকে একটা, এদিকে একটা। এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। ক্যাপাসিটর লাগবে, এদিকে একটা ক্যাপাসিটর, একটা বাইপাস ক্যাপাসিটর, একটা কাপলিং ক্যাপাসিটর, আর লাগবে হচ্ছে একটা ডিসি ভোল্টেজ সোর্স লাগবে এদিকে, একটা এসি ভোল্টেজ সোর্স বা ভি সাইন এটা দিব, এটা হচ্ছে গ্রাউন্ড লাগবে, জিএনডি 8, এখানে একটা লাগবে, এখানে দিয়ে নেই। মোটামুটি এই কোম্পানিগুলো লাগবে। তারপর হচ্ছে আমি জাস্ট ওয়্যারিং করব। ওয়্যারিং এর জন্য হচ্ছে ড্র ওয়্যার, এখান থেকে স্যার সবগুলো সার্কিট এটাই আঁকলে হয় না? গুলা সবগুলো সার্কিট মানে এরপরে যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, আরো একটা যে সার্কিট ডায়াগ্রাম ছিল। হ্যাঁ, সবগুলো সার্কিট একই আঁকলে হয় না মনে হয়? মানে এই হচ্ছে পিস পাইসে আঁকলে হবে না সবগুলো? হ্যাঁ হবে, সমস্যা নেই। সেভ করলাম। দেন হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে ডিসি ভোল্টেজ হচ্ছে মোটামুটি বইয়ের মধ্যে যেটা দেওয়া ছিল, ডিসি ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্টেজ। এই এটার উপর ডাবল ক্লিক করে 3.3 ভি দিলে ভোল্টেজ বোঝাবে। রেজিস্ট্যান্সের ভ্যালু এই জায়গায় RG1 RG2 এর ভ্যালু দেয়া আছে। দেখো RG1 হচ্ছে 2e⁻6 ওহম, অথবা বলতে পারো হচ্ছে 2 মেগা ওহম, আর RG2 হচ্ছে 1.3e⁻6 বা 1.3 মেগা ওহম। তাহলে এটা লেখা যায় কে দিয়ে কিলো ওহম বোঝায় আর কি। 1000 কত জিনিস ছিল, 2 কিলো ওহম, এইভাবে লেখা যায় 1.3 MEG, তাহলে মেগা ওহম বোঝায় আর কি, একই জিনিস। দুটো রেজিস্টার দিল, তারপর হচ্ছে
এই জায়গায় RD এর ভ্যালু হচ্ছে 4.2 কিলো ওহম, RS এর ভ্যালু হচ্ছে 630 4.2 কিলো ওহম আর এটা হচ্ছে 630। ক্যাপাসিটেন্স এর ভ্যালু সবগুলো হচ্ছে 10 মাইক্রো 10 ইউ। মাইক্রোফ্যারাড বোঝাচ্ছে না এটা? হ্যাঁ মাইক্রোফ্যারাড, মিউ তো দেয়া যায় না, ওই জন্য হচ্ছে ইউ দেয় আর কি, 10 ইউ। আচ্ছা এটা হচ্ছে 20 কিলো ওহম নেই। আচ্ছা নেক্সট হচ্ছে ভোল্টেজ সিগন্যাল এখানে দিব। হ্যাঁ এটা ভোল্টেজ দেই, ধরো যে এটা ডাবল ক্লিক করলে এখানে ইনপুট গুলো দেওয়া যাবে। এটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট হচ্ছে 0, এসি কম্পোনেন্ট হচ্ছে 0, ভি অফ হচ্ছে 0, অ্যামপ্লিটিউড দিব হচ্ছে ধরো যে 10 মিলি ওহম 10 মিলি ভোল্ট, ফ্রিকোয়েন্সি ধরো যে এখানে দিয়ে দিলাম ফ্রিকোয়েন্সি 1K দিয়ে দিলাম, আর বাকি ফেজ টেজ এগুলো দেওয়া যায় এখানে আপাতত ডিফল্টে রেখে দিলাম। আচ্ছা এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত, আর সিগন্যালের হচ্ছে 10K। আচ্ছা এখন এটা হচ্ছে ধরো যে ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। হ্যাঁ এখানে আমি জাস্ট এই ওয়াইটার উপর ডাবল ক্লিক করে এটা জাস্ট নাম দিয়ে দিলাম ইন, এটার নাম দিলাম হচ্ছে আউট। আচ্ছা এখানে যে মসফেট যেটা দেয়া আছে, যখন আমাদের মসফেট গুলো সাধারণত হচ্ছে এক একটার থ্রেশহোল্ড ভোল্টেজ বা এক এক রকম থাকে, ঠিক আছে? থ্রেশহোল্ড ভোল্টেজ, তারপর হচ্ছে তোমার এই যে কিছু প্যারামিটার থাকে যেমন মিউ এন, সিওএক্স, তারপর হচ্ছে ডব্লিউ এল, এই প্যারামিটার গুলা থাকে, ঠিক আছে? তো আমরা মোটামুটি যেই ইকুয়েশনটা দেখে আসছিলাম, কই জানি ছিল ওটা, এই যে মিউ এন ডব্লিউ ওভার এল, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কেপি অথবা কে এন, এরকম ভাবে বলতাম আর কি, ঠিক আছে? এই প্যারামিটার গুলো এখানে ইনপুট দেয়া যায়। যেমন ধরো যে এই জায়গায় মসফেট যেটা দেয়া আছে এটা হচ্ছে IRF 150 এই মডেলের মসফেট। আমি যদি এটার প্যারামিটার গুলো চেঞ্জ করতে চাই, এটা সিলেক্ট করব, তারপর হচ্ছে এডিট মডেল, হচ্ছে এডিট ইনস্ট্যান্স মডেল দিয়ে এখানে অনেকগুলো দেখো লেভেলের নাম দেয়া আছে, আপাতত সবগুলো জানা দরকার না। যেমন গামা, গামা বলতে হচ্ছে আমাদের বডি ইফেক্ট প্যারামিটার যেটা ছিল সেটা, তারপর হচ্ছে ডেল্টা, ইটা, থিটা, কাপা, তারপর হচ্ছে ভি ম্যাক্স, এক্সআই, টিওএক্স মানে হচ্ছে অক্সাইডের থিকনেস কতটুকু হবে, ইউ জিরো কত হবে, ইউ জিরো মানে হচ্ছে আমাদের এখানে যে মোবিলিটি যেটা আছে, হচ্ছে IRF 150 হচ্ছে এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। এই জায়গায় চ্যানেল ক্যারিটা হচ্ছে তোমার এন টাইপের হবে, এন এর মোবিলিটি কতটুকু হবে সেটা হচ্ছে ফাই কতটুকু হবে, হচ্ছে ওয়ার্ক ফাংশন, তারপর হচ্ছে RS এর ভ্যালু কত হবে, কেপি এর ভ্যালু কত হবে। যেমন এই জায়গায় তোমার কেপি এর ভ্যালু হচ্ছে তোমার 20 মাইক্রো, আমি যদি এই জায়গায় 1 মিলি দিয়ে দিই, 1 মিলি, আচ্ছা উইথ হচ্ছে 0.3, লেংথ হচ্ছে 2 মাইক্রোমিটার, ভিটিও যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 2 ভোল্টেজ, তো ধরো যেটা আমি নিতে হচ্ছে 0.7 ভোল্টেজ। বাকি আরো অনেকগুলো ভ্যালু আছে, এগুলো আপাতত যেটা আছে এটাই থাক। ওকে আচ্ছা এখন আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে কি টাইপের সিমুলেশন বা অ্যানালাইসিস করতে চাচ্ছি। অনেকগুলো অপশন আর আছে। মানগুলো বাই ডিফল্ট দেওয়া থাকবে? হ্যাঁ বাই ডিফল্ট যেগুলো থাকবে এগুলো থাকবে, আমি যা শুধু দুইটা চেঞ্জ করছি। একটা হচ্ছে তোমার কেপি এর ভ্যালুটা কত, কেপি মানে হচ্ছে যে মিউ এন সিওএক্স ডব্লিউ ওভার এন, এইটা আর কি, এটা চেঞ্জ করছি। আর হচ্ছে বাকি যেগুলো ছিল ওগুলো আছে। আর হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 0.7 দিছে আর কি। আচ্ছা 0.7 মানে বেশি কম হয়ে গেছে, এটা 1 ভোল্টেজ দিয়ে আর কি, VT0 মানে হচ্ছে 1.2 ভোল্টেজ। আচ্ছা অ্যানালাইসিস এর মধ্যে এখানে অনেকগুলো অ্যানালাইসিস করা যায়, সেটা হচ্ছে এসি সুইপ। যেটা এসি সুইপ মানে হচ্ছে আমি যদি
ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে চাই, আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি। ধরো যে আমি এখানে যে ইনপুট ভোল্টেজ যেটা দেওয়া আছে, ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি বারবার চেঞ্জ করতেছি এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক আমি দেখতেছি। সেটা হলো আমার এসি সুইপ। তারপর হচ্ছে লোড বায়াস পয়েন্ট, এটা আমি জানি না, সেই বায়াস পয়েন্ট। ডিসি সুইপ যেটা, যদি কোনো ভ্যালু ডিসি ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, তারপর ধরো যে আমি যদি এই ডিসি ভোল্টেজের ভ্যালুটা বারবার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে যদি এটার ইফেক্টটা দেখতে চাই, তখন হচ্ছে তোমার ডিসি সুইপটা দিতে হবে। মনটে কার্লো এটা হচ্ছে অন্য টাইপের ডিজিটাল সেটআপ, যেটা আমার ডিজিটাল অপশন গুলো এখানে নাই, সবগুলো হচ্ছে অ্যানালগ সার্কিট গুলো ইউজ করতেছি। প্যারামেট্রিক, যদি কোনো প্যারামিটার ভ্যালু গুলো চেঞ্জ করতে চাই, যেমন একটা লাগে হচ্ছে আমরা যখন ম্যাক্সিমাম পাওয়ার অ্যানালাইসিস করতে চাই পিএসপাইসের মধ্যে, আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ওই ইয়ার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে, সোর্স রেজিস্ট্যান্সের ভ্যালুটা কতটুকু হলে ম্যাক্সিমাম পাওয়ারটা এখানে ট্রান্সফার হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে প্যারামেট্রিক সিমুলেশন করতে হয়। টেম্পারেচার যদি করতে চাই তাহলে টেম্পারেচার। তারপর হচ্ছে ট্রান্সফার ফাংশন, এটা আমি কোনো সময় ইউজ করি নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যাবো। তারপর হচ্ছে পিন স্টেপ হচ্ছে 0, ফাইনাল টাইম কতটুকু হবে। তো যে ফাইনাল টাইম আমরা যেহেতু তোমার 1 কিলো হার্টজের সিগন্যাল দিছি, তাহলে এটাকে বলা যায় 5 বা 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড দিলাম। স্টেপ সিনিং হচ্ছে 0.01 মিলি সেকেন্ড দিলাম। দিয়ে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ইনপুট সিগন্যালটা কতটুকু হবে। ইনপুটের জন্য এখানে একটা প্রোব লাগাই দিলাম। আর আউটপুট সিগন্যালটা কতটুকু হবে, আউটপুটের জন্য এখানে একটা প্রোব নিলাম। জাস্ট রান দিব আর কি। এটা আরেকটু ফাইনাল টাইম হচ্ছে 110, নো প্রিন্ট দিলে হচ্ছে 100 মিলি সেকেন্ড। স্যার আমরা ট্রানজিয়েন্টটা কেন করতেছি? এখানে তোমার যে অ্যানালাইসিস গুলো আছে, অ্যানালাইসিস গুলো হচ্ছে আমরা তো দেখতে চাচ্ছি তো টাইম ডোমেনে অ্যানালাইসিসটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, এটা তোমার ডিসি বায়াস যেটা আছে, বায়াস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যখন আমরা ডিসি অ্যানালাইসিস করব। যেমন তুমি যদি চাও যে আমি যখন শুধু ইয়াটা করব, এই যে এতটুকু ভোল্টেজ সোর্স দেয়া আছে আর এইটা এই কম্পোনেন্টটুকু আমি যদি ডিসি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা যে বায়াস পয়েন্ট ডিটেল যেটা আছে সেটা দিয়ে করব আর কি। ঠিক আছে, আর যদি আমি টাইমের রেসপেক্টে এটার চেঞ্জ গুলো যদি দেখতে চাই, তাহলে হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা করব। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, মোটামুটি এরকম হলো। তোমার আউটপুট সবুজটা হচ্ছে আউটপুট, আর হচ্ছে লালটা হচ্ছে আমাদের ইনপুট আর কি। এরকম। এখন তোমাকে যদি বলে যে আমরা এই সার্কিটের জন্য ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে, ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু আমি কেমনে বের করব? ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে, ধরো যে আমি এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, এই যে এই দিক থেকে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, এই ভোল্টেজটা কত, যে এই জায়গায় যে সিগন্যালটা আমি অ্যাপ্লাই করতেছি সেটা। আর এখানে যে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে, এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ভ্যালুটা, ধরো যে তুমি কারেন্টের ভ্যালুটা এনে বের করলে আর কি, আই। এখানে অনেকগুলো অপশন আছে যে আমি যে কারেন্ট বের করব না ভোল্টেজ বের করব, সবগুলো অপশন এখানে দেয়া আছে। এই যে আমি যদি নতুন কোনো প্লট অ্যাড করতে চাই, তাহলে ট্রেসে, তারপর হচ্ছে অ্যাড ট্রেসে যাব। এখানে দেখো কোনটার মধ্য দিয়ে কারেন্ট আমি বের করতে যাচ্ছি, সবগুলো এখানে অপশন দেয়া আছে। ঠিক আছে, ধরো যে আমি চাচ্ছি এই জায়গায় এই ভোল্টেজটা হচ্ছে V2, আর এই R5 রেজিস্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। তাহলে এই V2 কে যদি আমি ইনপুট কারেন্টে ডিভাইড করে দেই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে অ্যাড ট্রেস, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজকে ডিভাইড করে দিব R5 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা, I ব্র্যাকেট হচ্ছে R5।
স্যার সামহাও ইনপুট কারেন্ট আর ইনপুট ভোল্টেজ দুটো বের করে রেশিও নিতে পারলে তো স্যার আমার ইনপুট রেজিস্ট্যান্স বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, কোনোভাবে তুমি যদি এই ভোল্টেজটা তোমার যেহেতু জানা আছে, এই বকে ইনপুট রেজিস্ট্যান্স ইনপুট কারেন্টটা যদি বের করতে পারো, তাহলে তোমার এটা বের হয়ে যাবে আর কি। স্যার আউটপুটও সেম। হ্যাঁ, আউটপুটটাও সেম জি স্যার। একই রকম ভাবে। এন্ড ভোল্টেজ গেইন বলতে যেটা বোঝে, ধরো যে তোমার এখানে তোমার ইনপুট ভোল্টেজটা তুমি পাচ্ছ, ঠিক আছে? ধরো যে এই পয়েন্টে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটাকে এই ভোল্টেজটা দিয়ে ডিভাইড করে দিবা আর কি। জি স্যার, প্রোটিয়াসে তো এই কাজটা স্যার সরাসরি ভোল্ট মিটার কিংবা এমিটার লাগিয়ে ডিরেক্ট করাই যায়। না না, ভোল্ট মিটার এমিটার তো এখানে লাগাইলাম আমি, ঠিক আছে? এই জায়গায় একটা ভোল্ট প্রোব লাগালাম, এখানে একটা ভোল্টেজের প্রোব লাগালাম, ঠিক আছে? এটা তো লাগানোর পর এখন তোমার কাজ হচ্ছে যে এখানে তুমি ইয়াটা কতটুকু পাচ্ছ আর কি, যে কি বলে এটার ম্যাগনিটিউড ম্যাক্সিমাম ভ্যালু যেটা, এটার ম্যাক্সিমাম ভ্যালুটাকে ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ডিভাইড করে দেওয়া আর কি। সেই জিনিসটা এখানে তুমি প্লট করতে পারবে। ধরো যে এখানে তুমি চাও যে ঠিক আছে আমি ম্যাক্সিমাম অফ ভি আউট যেটা, ভি আউট এই যে এটাকে ডিভাইড করবো হচ্ছে ম্যাক্সিমাম অফ ভি ইন, ঠিক আছে? তাহলে যে ভ্যালুটা তুমি পাচ্ছ এখানে, ঠিক আছে, এটা তোমার হচ্ছে ভোল্টেজ গেইন হবে। এখানে ধরো যে কত হবে, যে 20 30 এই 35 বা 38 এর মতো একটা ভ্যালু পাবা। এই ভ্যালুটা হচ্ছে তোমাদের এখানে এই সার্কিটের জন্য ভোল্টেজ গেইন হবে। আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে তুমি থিওরিটিক্যালি তো করবা, তো যে এই যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো দেয়া আছে, আমরা একটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো যে এটার ভোল্টেজ গেইন কত হইতে পারে। আর একটা হচ্ছে আমরা এখানে প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন আছে, এই প্র্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য আমি এখানে ভোল্টেজ দিলাম ওই একই রকম ভ্যালু দিয়ে, ভোল্টেজ দিয়ে আমি এখানে ভোল্টেজটা মেজার করে দেখবো বা ভোল্টেজ গেইনটা মেজার করে দেখবো এটার সাথে থিওরিটিক্যাল ভ্যালুটা মিলে কিনা বা কাছাকাছি হয় কিনা। পুরোপুরি কাছাকাছি হবে না, কারণ হচ্ছে আমরা যখন থিওরিটিক্যাল ক্যালকুলেশন করি এই ক্যাপাসিটরটাকে আমরা স্মল সিগন্যালের জন্য আমরা বলি যে এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যায়, এটা শর্ট সার্কিট হয়ে যাবে, আমরা এরকম ভাবে বলি, কিন্তু অ্যাকচুয়ালি তো প্র্যাকটিক্যালি তো এরকম হবে না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তো এরকম হবে না। তো এই কারণে যেটা দেখা যায় যে এখানে কিছুটা তোমার থিওরিটিক্যালি যতটুকু পাওয়ার কথা এটা থেকে হয়তো কম আসবে। বুঝতে পারছি? আর ইনপুটটা আরেকবার একটু দেখাবেন, মানে কিভাবে আসছে গ্রাফটা? আর ইনপুটটা হচ্ছে এই যে দেখো, তোমাকে যদি বলে যে আমি এই দিক থেকে যদি তাকাই তাহলে কতটুকু রেজিস্ট্যান্স দেখবো, এরকমই তো থাকে। হ্যাঁ, এই দিক থেকে যদি তাকাই তাহলে কতটুকু রেজিস্ট্যান্স দেখবো, তার মানে হচ্ছে আমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কতটুকু কারেন্ট ফ্লো হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ইনপুট রেজিস্ট্যান্সের উপরে। তাহলে তুমি ধরো যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, ভোল্টেজের ম্যাগনিটিউড তোমার তো জানা আছে, কারেন্ট কতটুকু যাচ্ছে, ঠিক আছে? এই কারেন্টের ভ্যালুটাকে, ভোল্টেজের ভ্যালুটাকে কারেন্টের ভ্যালুতে ডিভাইড করে দিলে তো তুমি ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছ, ওইটা আর কি। এখন ভোল্টেজটা হচ্ছে এই দুইটা পয়েন্ট, এই যে ধরো যে ইনপুট এই টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ, এবং কারেন্টটা হচ্ছে এই জায়গায় R5 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, সেটাই তো আমাদের কি হবে? ইনপুট কারেন্ট হবে। এটা আমি সরি, এখানে হচ্ছে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করার কথা, ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে। এখানে যেটা ছিল ধরো যে আচ্ছা ম্যাক্সিমাম অফ ভি ইন, এটাকে ম্যাক্সিমাম অফ IR5 ডিভাইড করে দিলে এখানে যে ভ্যালুটা পাবো সেটা তাহলে আমাদের তোমার ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু হবে। এখানে তো মোটামুটি একটা জাস্ট টাইমের রেসপেক্টে ভ্যালুটা দেখাচ্ছে, তো ধরো যে 8k, এটা হচ্ছে তোমার 12k, 10k, তাহলে 8.2k এর মতো কিছু একটা হবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওরকম ভাবে বের করতে। একই রকম ভাবে তুমি যদি আউটপুট রেজিস্ট্যান্স বের করতে চাও তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে যে এখানে তুমি এক্সট্রা একটা ভোল্টেজ সোর্স লাগাই দিতে পারো, ঠিক আছে? ভোল্টেজ সোর্স লাগাই দেখতে পারো যে এইদিকে কতটুকু কারেন্ট যাচ্ছে আর কি, এই ভোল্টেজকে এই কারেন্ট দিয়ে ডিভাইড করে দিয়ে তুমি আউটপুট রেজিস্ট্যান্স বের করতে পারবে আর কি। স্যার এই রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা বের করে নিলে হবে না? এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে এমনিতে বের করে যে তুমি এখানে একটা ভোল্টেজ দিবা, ভোল্টেজ দিলে কতটুকু কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো হবে, তখন তুমি এটাকে বন্ধ করে দিবা আর কি। এই জায়গায় যে ইনপুট যে ভোল্টেজটা আছে এটাকে বন্ধ করে দিবা আর কি, বা এটা ভ্যালুটাকে জিরো করে দিবা, ঠিক আছে? জিরো করে দিলে এটা শর্ট সার্কিট। তখন এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাবা, এই ভোল্টেজের ম্যাগনিটিউডকে এইদিকে কতটুকু কারেন্ট ফ্লো হবে তখন
সেই কারেন্টে দিয়ে ডিভাইড করে দিবা, তখন তুমি স্যার আউটপুট বুঝতে রেজিস্ট্যান্স পারছি, ভ্যালুটা পেয়ে যাবে। থেভেনিনের মতো করে করব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেভেনিনের মতো করবে। স্যার ওটার জন্য কি আলাদা করে আবার সার্কিট ড্র করে দেখাইতে হবে? না, এটা তুমি দেখাইতে পারো। স্যার ডিসি সোর্স গুলো কি স্যার অফ করে দিব? জি স্যার। ডিসি না, ডিসি কে নাহলে তো স্যার ডিসি নিয়ে দেখাবে স্যার, যেহেতু একটা ভোল্টেজ সোর্স লাগাবো। 3.3 ভোল্ট স্যার, এটাও তো স্যার গ্রাউন্ড করার কথা না স্যার, মানে শর্ট করে দেওয়ার কথা না? এটা বন্ধ করলে যেটা হবে সেটা হচ্ছে, আমি এই জায়গায় আউটপুট রেজিস্ট্যান্স দেখাচ্ছি তো। তাহলে স্যার মনে হয় মসফেটটারে কনসিডারেশন আনবে না, বুঝতে পারছি। হ্যাঁ, তখন মসফেটটাকে বাদ দিয়ে দিবে আর কি। ঠিক আছে, ডিসি অন করেই করতে হবে এই আর কি। তো দেখো, করার চেষ্টা করো, যদি করতে পারো। হ্যাঁ, এসি লাগে স্যার, এসি লাগাই নিতে হবে না তাহলে আউটপুটে যে ভোল্টেজ সোর্সটার কথা বললেন যেটা লাগাবো? এখানে দুইটা ভোল্টেজ, পি স্পাইসের মধ্যে বা স্পাইসের মধ্যে দুই ধরনের ভোল্টেজ সোর্স আছে। একটা হচ্ছে তোমার ভি সাইন, একটা আছে, আর তোমার ভিএসি একটা আছে। ঠিক আছে, দুইটা দেখতে একই রকম, কিন্তু দুইটা দুই রকম কাজ। একটা হচ্ছে ভি সাইন আমরা ইউজ করবো যখন আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব, টাইমের রেসপেক্টে যখন আমি ভোল্টেজ গুলো দেখবো। আর ভিএসি টা ইউজ করবো যখন আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করবো, এটার ফ্রিকোয়েন্সিটাকে আমি বারবার চেঞ্জ করব তখন। ঠিক আছে, তখন যখন, যেহেতু আমরা এখানে তোমার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতেছি না, তাহলে অবশ্যই এখানে ভি সাইনটা ইউজ করতে হবে, VSIN যেটা, এটা ইউজ করবো আর কি। স্যার এখানে যদি আমি 3.3 ভোল্টটাকে 0 করে দিই, তাহলে কি মসফেটে কারেন্টটাকে 0 দেখাবে সিমুলেশনে? হ্যাঁ, মসফেটটা তখন তো তোমার অফ থাকবে আর কি। আচ্ছা, মানে তখন মসফেট ছাড়া বের করে দিবে মানে রেজাল্টটা? হ্যাঁ, মসফেট ছাড়া, মসফেট যদি অফ থাকে তাহলে তোমার শুধু আউটপুট রেজিস্ট্যান্স কি দেখবে তখন, ধরো যে এই R1 বা এরকম কিছু একটা দেখবে। মসফেটের যে ইন্টারনাল যেগুলো ছিল, যে GM VGS, এই জিনিসগুলো তখন আসবে না আর কি। আচ্ছা স্যার। স্যার স্যার আউটপুট রেজিস্ট্যান্সটা বের করার জন্য স্যার ইনপুট ভোল্টেজটাকে 0 করব, করার পরে স্যার আউটপুট রেজিস্ট্যান্সটাকে স্যার খুলে ফেলবো। খোলার পরে ওইখানে যদি স্যার একটা এসি সোর্স লাগায় তারপরে কারেন্ট আর ভোল্টেজের রেশিও বের করি, তাহলেই তো স্যার বের হবে কিনা, আউটপুট রেজিস্ট্যান্স বের হবে কিনা? হ্যাঁ, ওইভাবেই তো করতে হবে। জি স্যার, বইয়ে যে প্রসিডিউরে করা আছে ওইভাবে করব। হ্যাঁ, ওইভাবে করবে। জি স্যার। আর আরেকটা প্রশ্ন স্যার হচ্ছে, এইখান থেকে আমরা ডাটাগুলা স্যার রিপোর্টে কি কি ডাটা নিব? রিপোর্টে মানে অ্যাসাইনমেন্টে তো আপনি তো বললেন যে সিমুলেশনটা করতে হবে, তো আমরা স্যার অ্যাসাইনমেন্টে ডাটা কি কি নিব এখান থেকে? ডাটা নিবা হচ্ছে, তুমি তো থিওরিটিক্যালি তো বের করবা। জি স্যার। থিওরিটিক্যালি তো এটা বের করবে না, যে তোমার এই যে ইনপুট রেজিস্ট্যান্স কত হবে, আউটপুট রেজিস্ট্যান্স কত হবে, ভোল্টেজ গেইন কত, ওভারঅল ভোল্টেজ গেইন কত, এই জিনিসগুলো তো থিওরিটিক্যালি বের করবা। সাপোজ ধরো যে তুমি যে এই সার্কিটের জন্য এই যে ভ্যালুগুলো আছে, ধরো যেখানে 2K বা 2 মেগা হোম, 1.3 মেগা হোম, এটা হচ্ছে 4.2 কিলো হোম, 630, এটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো আর কি। একটা ডিজাইন করলা, ডিজাইন করার পরে তুমি থিওরিটিক্যালি এই ভ্যালুগুলো বসাই দেবে যে কতটুকু আসে, ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু কত, আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু কত, ভোল্টেজ গেইন কত, এগুলো বের করলা। বের করার পরে তুমি সিমুলেশন করে দেখলা যে এটার সাথে এটা ম্যাচ করে কিনা, এই দুটোকে জাস্ট কম্পারিজন করে দেখাবা আর কি। জি স্যার, তিনটা ইয়ার জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস স্যার হচ্ছে স্যার, কমন সোর্স অ্যামপ্লিফায়ার যেটা উইথ সোর্স রেজিস্ট্যান্স, ওইটাও কি স্যার করব, নাকি মেইন যে তিনটা আছে ওই তিনটা করলেই হবে? না না, মেইন তিনটাই করো, এত কষ্ট করার দরকার নেই। এমনিতে কষ্ট হয়ে গেছে জানি, মোটামুটি এখন কষ্ট শিখতে চাইলে তো কিছু কষ্ট করতেই হবে আর কি। এন্ড এটা অপশনাল, তুমি সিমুলেশন দিতেও পারো না, তবে আমি বলবো দেওয়ার জন্য আর কি, মোটামুটি দিলে ভালো আর কি। আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমরা যখন শুরু করব, ধরেন স্যার প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে 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 ফেলে, যেমন কমন সোর্স অ্যামপ্লিফায়ার ওইটার থিওরি প্লাস হচ্ছে ওটা সার্কিট ডায়াগ্রাম, তারপর ওটা সিমুলেশন এবং ওইটার কম্পারিজন, এভাবে যদি তিনটা তিনটা করে ফেলে তাহলে কিছু হবে না? হ্যাঁ, হবে হবে, সমস্যা নেই। জি স্যার। স্যার এটা তো হচ্ছে স্যার মসফেটের সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা, মানে হচ্ছে আমার স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট তো না স্যার? কোনটা, এটা? জি স্যার। হ্যাঁ, এইটা মসফেটের সিম্বল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখবা যে আমাদের কিছু প্যারামিটার ছিল না, যেমন মসফেটে কিছু প্যারামিটার থাকে, যেমন অক্সাইডের থিকনেস কত, তারপর হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ কত, এটা এক একটা মসফেটের জন্য এক এক রকম থাকে। এই পি স্পাইসের মধ্যে অনেকগুলো মসফেট আছে, তুমি এখানে মসফেট লিখে সার্চ দিলে অনেকগুলো মসফেট পাবা। ঠিক আছে, অনেকগুলো মসফেট, এক একটা মসফেটের প্যারামিটার হচ্ছে এক এক রকম, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে আমাদের মোটামুটি তুমি এখান থেকে চেঞ্জ করে নিবা,
তুমি এখান থেকে যে এডিট ইনস্ট্যান্সে গিয়ে মসফেটের যে যে প্যারামিটার গুলো তুমি যেরকম চাচ্ছ ওরকম ভাবে চেঞ্জ করে নেবে। যেগুলো বুঝতেছো না এগুলো আপাতত থাক, বইয়ের মধ্যে দেখো এখানে কিছু প্যারামিটার লেখা আছে। স্যার এই জিনিসটা বুঝছি স্যার, কিন্তু স্যার আমি যখন থিওরিটিক্যালি ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স আর ভোল্টেজ গেইন বের করব, তখন তো স্যার ওই ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে তো স্যার আমি এগুলো করব, ইন্সপেকশন গুলো করব। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা স্যার কোথায় ড্র করব এটা জিজ্ঞেস করতেছি, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার দরকার নেই তো তোমার। আচ্ছা, ইকুইভ্যালেন্ট সার্কিট তোমার ড্র করার দরকার নেই। তাহলে তুমি এখান থেকে গুলোকে এখান থেকে কেমনে লিখবো স্যার? বুঝি নাই। ভোল্টেজ গেইন তারপর ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স কি এই সার্কিটগুলো থেকে লিখবো, মানে থিওরিটিক্যালটা আর কি? থিওরিটিক্যাল যে আমার যে কথাগুলো যেগুলো আসবে স্যার, আপনি যেগুলো বলছেন স্যার, মানে থিওরিটিক্যালি তো স্যার ইকুয়েশন তো অন্যরকম আসতেছে, এখন স্যার যখন সিমুলেশন করতেছি প্র্যাকটিক্যালি তো অন্যরকম আসতেছে, তাই না? মানে এই জিনিসটা তাহলে কি করব স্যার? না এই জিনিসটা তুমি বলবা না, অন্যরকম আসবে। একটা হচ্ছে তোমার কিছু প্যারামিটারের জন্য, যেমন ধরো যে তুমি একটা তো হচ্ছে দাঁড়াও আমি এসে যাই কই গেল ওই যে, যেমন ধরো যে আমরা এটা ক্লাসের মধ্যে দেখানো হয়েছিল, ঠিক আছে? কমন সোর্স অ্যামপ্লিফায়ার, কমন সোর্স অ্যামপ্লিফায়ারের জন্য তোমার ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া আছে না? কই ছিল? ওই যে ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে তোমার RG এর সমান, ঠিক আছে? এখন ধরো যে তুমি এখানে RG যতটুকু দিতেছো, ঠিক আছে, ধরো যে তুমি যদি এরকম ভাবে ড্র করো তাহলে RG যতটুকু দিতেছো, এখানে তো হচ্ছে তোমার দুইটা রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ ড্রপ করে দেখানো হয়েছে আর কি। তুমি চাইলে যে কারেন্ট সোর্স দিও এটাকে জাস্ট বায়াসিং করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যেটা হবে তুমি যদি এভাবে দাও তখন হচ্ছে এই R3 এবং R4 দুটাকে প্যারালাল করে যেটা হবে সেটা তোমার ইনপুট রেজিস্ট্যান্সের সমান হওয়ার কথা। এন্ড দেখবে যে থিওরিটিক্যালি এরকম ভাবে আসতেছে না, কিছু কম আসতেছে অথবা কিছু আসতেছে। এটা একটা বড় কারণ হচ্ছে এখানে তুমি যে ক্যাপাসিটরটা ইউজ করতেছো এই ক্যাপাসিটরের কারণে একটা হইতে পারে। আরেকটা হচ্ছে তোমার এখানে যে মসফেট আমরা ইউজ করতেছি এই মসফেটের প্যারামিটার গুলোর সাথে তোমার যদি থিওরিটিক্যাল প্যারামিটার গুলো যদি ম্যাচ না করে তখন হচ্ছে এরকম না আসতে পারে, ঠিক আছে? কারণ যখন এখানে যে মসফেটটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে অনেক ক্যালকুলেশন করে তারপর হচ্ছে তারা মডেলটা বানাইছে। স্যার আমরা কোন মডেলের মসফেটটা ইউজ করব, মানে আমরা হচ্ছে প্রোটিয়াস থেকে যদি করি আর কি সিমুলেশন, যে কোনো মডেলের করতে পারবো? প্রোটিয়াসে আমি কোনো সময় মসফেট সিমুলেশন করি নাই, যেটা মানে ওখানে মনে হয় মোস্ট কমন প্যারামিটারগুলো আর কি। চেঞ্জ করা যায়, প্যারামিটার করা যায়, কিন্তু ওখানে যে কোনো একটা ডায়োডেরও অনেক ধরনের মডেল আছে, বা ওনার যে কোনো রেজিস্ট্যান্সের যে কোনো ধরনের মডেল আছে, কোন মডেলটা ভাবে নিব আর কি? তো আমি তো আসলে প্রোটিয়াস ইউজ করি না, তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার মোস্ট কমন যেটা আছে, ঠিক আছে, যে মসফেট গুলো দিয়ে স্মল সিগন্যাল অ্যানালাইসিস করা যায় সেইগুলো ইউজ করো। স্যার প্রোটিয়াসে মসফেট লিখে সার্চ দিলে ওইখানে মেইনলি দুই টাইপ বেরিয়ে আসে, মানে ডিপ্লেশন টাইপ আর এনহ্যান্সমেন্ট টাইপ। এগুলাতে পার্থক্য করে মানে বিভিন্ন মডেল দেখায়। তো আমি তো স্যার এনহ্যান্সমেন্ট টাইপটা ইউজ করব না। হ্যাঁ, এনহ্যান্সমেন্ট টাইপ যেটা সেটা ইউজ করব। আচ্ছা, ওটাই ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যে টি ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা স্যার, ওইটা ড্র না করলে স্যার আমি যে থিওরিটিক্যাল যেগুলো পাই সেই জিনিসগুলো অ্যাকুরেটলি আসে না। মানে কমন সোর্সের ক্ষেত্রে আসে, বাট যেগুলো ক্ষেত্রে সোর্সের সাথে ইনপুট থাকে বা সোর্স থেকে আমি আউটপুট পাই, মানে অন্যান্য কম্পোনেন্ট থাকে, ওগুলা ক্ষেত্রে টি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র না করে ভোল্টেজ গেইন আর ইনপুট বা আর আউটপুট এগুলা স্যার কারেক্টলি বের করা যায় না। তো টি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে ড্র করবো এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এরও কি মানে সার্কিটটা কিভাবে ড্র করবা? হ্যাঁ, এরও কি সিমুলেটরে ড্র করতে হবে? না না, তোমার তো এটা যে স্মল সিগন্যাল সার্কিটটা ড্র করার দরকার নেই। তুমি যেটা করবা তুমি শুধু যে এই যে মেইন যে সার্কিটটা আছে, আমরা স্মল সিগন্যাল সার্কিটটা কেন ড্র করতাম, আমরা হচ্ছে এটা থেকে আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিসটা সহজে বুঝতাম না, এই কারণে কিন্তু আমরা যে এই যে এটা বায়াসিং কারেন্ট সোর্স লাগে পি সার্কিট অথবা পাই সার্কিট যেটা আছে ওটা ড্র করতাম আর কি। এখন এখানে দেখবে যে বেশিরভাগ বইয়ের মধ্যে যেটা করছে যে R0 যেটা, ঠিক আছে, R0টাকে বাদ দিয়ে দিচ্ছে আর কি। R0 আসলে কোত্থেকে আসছিল? চ্যানেল লেংথ মডুলেশনের জন্য, অর্থাৎ ল্যামডার ভ্যালুর জন্য আর কি। এখন মসফেটের মধ্যে তুমি যদি চাও জানা, ঠিক আছে, আমরা এই মসফেটের জন্য ইয়াটা বাদ দিব, চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্টটাকে বাদ দিয়ে দেবো, তাহলে ল্যামডা বলে এখানে একটা ইয়া থাকার কথা। গামা ল্যামডা একটা ভ্যালু ছিল সম্ভবত থাকার কথা, বইয়ের মধ্যে ছিল।
আপনি মনে হয় এটা স্যার ডিপ্রেশন টাইপ মোস্ট নিয়ে ফেলছেন মনে হয়, এটার মধ্যে চ্যানেল স্যার এটা নাই। হ্যাঁ বলো। স্যার থিওরি ডেভেলপ করার জন্য স্যার মানে আমি অ্যাসাইনমেন্টে তো একটা সার্কিট আঁকবো আর থিওরি ডেভেলপ করবো এখান থেকে স্যার। ওটার জন্য স্মল সার্কিট মানে স্যার টি ইকুইভ্যালেন্ট সার্কিট বা পাই ইকুইভ্যালেন্ট সার্কিট ওগুলো তো আঁকার দরকার নাই। না ওটা আঁকার দরকার নেই। কি থিওরিটিক্যালি তুমি যখন লিখবা? জি স্যার, যখন থিওরি ডেভেলপ করবো না তখন তো লাগবে। আচ্ছা ওটার জন্য তো বলছিলাম স্যার কখন কিভাবে আঁকবো স্যার ওগুলা। তখন কিভাবে আঁকবা মানে কি ওই ড্রটা কিভাবে করবা? হ্যাঁ স্যার ড্র স্যার ড্রটা হাতে করে ফাইলে অ্যাড করে দিলে হচ্ছে না? হ্যাঁ হবে হাতে করে দিলে হবে। হাতে করে দিলে হবে, অথবা ইসে করতে পারো। এখানে যে ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো আছে, জি স্যার তো নামটা ভুলে গেছি, কি জানি ভি নামটা ভুলে গেছি। ডিপেন্ডেন্ট সোর্স নামগুলো জি না কি নামে ছিল তাই, যে এই জায়গায় ডিপেন্ডেন্ট সোর্সের চেহারাগুলো এরকম হবে আর কি। এগুলো একটু বিদঘুটে টাইপের, তো তোমরা হাতে এঁকে দিতে পারো আর কি, হাতে এঁকে দিলে। স্যার বইয়ের ম্যাথগুলোতে তো ক্যাপাসিটর রিলেটেড মানে কিছুই নাই বলতে গেলে, মানে স্মল সিগন্যালের ক্ষেত্রে তো ক্যাপাসিটর একদম জিরোই ধরা হয়, আমরা জিরো ধরি, কিন্তু সিমুলেশন করার জন্য তো আমাদের ক্যাপাসিটরটাকে ইনক্লুড করা লাগবে। তো ক্যাপাসিটরের ভ্যালু আমরা কত ধরবো? কারণ ক্যাপাসিটর ভ্যালুগুলো একটু বড় করে দিও, ঠিক আছে? ধরো যে জায়গায় 10 মাইক্রো আছে, তো তুমি এখানে ধরো যে 10 মিলি ফ্যারাড দিয়ে দিলে অনেক বড় ক্যাপাসিটর হয়ে যাবে তখন। আচ্ছা স্যার। এবারে যে ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো তুমি যত বেশি বাড়াবা, তখন দেখা যাবে যে থিওরিটিক্যাল ভ্যালু এবং হচ্ছে ওই সিমুলেশন ভ্যালু দুইটা কাছাকাছি হবে আর কি। তাহলে 10 মিলি ফ্যারাডে মানে এই টাইপের নেওয়াটা বেটার হবে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ স্যার